পাত্র হিসেবে ভার্সিটির সব থেকে অপ্রিয় স্যারকে দেখবে তা কখনো ভাবেনি অর্ষা। হতভম্ব হতবাক হয়ে সবার সামনেই ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে অর্ষা ইরহামের দিকে। ইরহাম ভদ্রতার খাতিরে মাথা নিচু করে চুপচাপ বসে আছে। বিরক্তও লাগছে বেশ তার। তার মা কি আর মেয়ে পেল না এই বাদর মেয়েকে তার গলায় ঝুলিয়ে দেওয়ার চিন্তা করছে? অর্ষা হুট করে দাঁড়িয়ে যায়। অর্ষা ইরহামকে দেখে একটা ঘোরের ভিতরে চলে গিয়েছে। আশেপাশের কিছু তার খেয়াল নেই। অর্ষা চেঁচিয়ে বলে, আমি কখনোই ইরহাম স্যারকে বিয়ে করব না। এই বদ অসভ্য লোককে জীবনে আমার জামাই হিসেবে মেনে নিতে পারবো না আমি। অর্ষার এমন ব্যবহারে ড্রয়িং রুম উপস্থিত থাকা প্রতিটি মানুষ হতভম্ব হয়ে যায়। সবাই একে অপরের দিকে তাকাতাকি করছে। ইরহাম নিজেও লজ্জায় পড়ে যায়। সে কখনো ভাবেনি তাকে এমন পরিস্থিতিতে পড়তে হবে কোনো দিন। রাগও হচ্ছে প্রচুর। অর্ষার হুঁশ ফেরে ও কোথায় কি বলে ফেলেছে। অর্ষা মায়ের দিকে তাকাতেই মা চোখ গরম করে তাকান। অর্ষা মাথায় ঘোমটা টেনে দৌড়ে সেখান থেকে চলে যায়। অর্ষা চলে যেতেই ইরহামের বোন ইলমা ফিক করে হেসে দেয়। তার বেশ মজা লেগেছে অর্ষার কাণ্ড। ইরহামের মা আয়রা শেখ হেসে ফেলেন অর্ষার কাণ্ডে। তার অর্ষাকে ভীষণ পছন্দ হয়েছে। এই মেয়েই পারবে তার নাছোড়বান্দা বদমেজাজি রাগী ছেলেকে ঠিক করতে। আয়রা শেখ পরিবেশ ঠিক করতে বলে, অর্ষামা বেশ দুষ্টু, কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে অর্ষামাকে। এমন একটা মেয়ে খুঁজতেছিলাম আমি। ইলমা মায়ের কথায় সহমত প্রকাশ করে বলে, আমারও অর্ষা আপুকে বেশ পছন্দ হয়েছে, ভাইয়ার সাথে ভীষণ মানাবে। অর্ষার আব্বু আসিফ আহমেদ লজ্জা পায় মেঘের কাণ্ডে, কিন্তু ভীষণ অবাকও হয় আয়রা শেখের কাণ্ডে। আয়রার ব্যবহার দেখে মুগ্ধ হন তিনি। আসিফ আহমেদ লজ্জিত কণ্ঠে বলেন, কিছু মনে করবেন না আপা, ও ছোট মানুষ, বেশ দুষ্ট স্বভাবের মেয়ে। এই লাফালাফি, ছোটদের সাথে ঝগড়া, এগুলো করে বাড়ি মাতিয়ে রাখে। এমনি মেয়েটার মন মানসিকতা খুব ভালো। আমার মেয়ে বলে বলছি না আপা। আয়রা হাসতে হাসতে বলেন, আরে ভাইজান, আপনি লজ্জা পাবেন না অর্ষামায়ের কাণ্ডে। ছোট মানুষ তাই এমন বলে ফেলেছে, আমার কিচ্ছু মনে করিনি। আসিফ আহমেদ স্বস্তির নিঃশ্বাস ফেলেন। সে ভেবেছিল হয়তো আয়রা অর্ষাকে খারাপ ভাবছে। আসিফ আহমেদের খুব পছন্দ হয়েছে সবাইকে। কেমন হাসি খুশি সবাই। শুধু ইরহাম ছেলেটা একটু গম্ভীর হাসে না, কিন্তু দেখতে মাশাআল্লাহ ভীষণ সুন্দর। তার মেয়ের সাথে মানাবে বেশ। ইরহামের রাগে মাথা ফেটে যাচ্ছে। এই বাচ্চা মেয়েটা তাকে সবার সামনে অপমান করেছে। না, ইরহাম কিছুতেই এটা মেনে নিতে পারছে না। ইরহাম যদি এখন বাসায় থাকতো তাহলে জিনিসপত্র ভাঙচুর করে নিজের রাগ কমাতে পারত। এখন কি করবে সে? আরিশা মা, যাও তো, ইরহাম বাবাকে অর্ষার কাছে নিয়ে যাও। ওদের একটু একান্তে কথা বলার প্রয়োজন আছে। আসিফ আহমেদ কথাটা তার ছোট মেয়ে আরিশাকে বললেন। আসিফ আহমেদের কথায় ইরহামের ঘোর কাটে। ইরহাম সবার আড়ালে বাঁকা হেসে আরিশার পিছনে যেতে থাকে। আরিশা তাকে একটা রুমের সামনে এনে তাকে ভিতরে যেতে বলে চলে যায়। শয়তান অশুভ ব্যাডারে আমি জীবনেও বিয়ে করবো না। বেয়াদব লোক ইউনিভার্সিটিতে সব সময় আমার জ্বালিয়ে মারে, এখন বিয়ে করে সারা দিন জ্বালানোর পরিকল্পনা করছে। আমি জীবনেও বিয়ে করবো না তোকে। বজ্জাত ইরহামের বাচ্চা। হঠাৎ নিজের মুখের উপর গরম নিঃশ্বাস পড়তেই চমকে চোখ খোলে অর্ষা। চোখ খুলে নিজের এত কাছে ইরহামকে দেখে ভয় পেয়ে যায়। ইরহাম গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। নিজের অবস্থা মনে পড়তেই ধাক্কা মেরে সরিয়ে দেয় ইরহামকে। উঠে বসে শাড়ি ঠিক করে নেয়। অর্ষা এত সময় বিছানায় এলোমেলোভাবে শুয়ে কথাগুলো বলছিল। আপনি তো অসভ্যের উপরে অসভ্য, চরম লেভেলের অভদ্র পুরুষ মানুষ আপনি। একটা মেয়ের রুমে কি কেউ এভাবে নক না করে ঢুকে পড়ে? অর্ষা ইরহামের দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে কথাটা বলল। অর্ষাকে রাগতে দেখে ইরহাম বাঁকা হাসে। অর্ষার দিকে এক পা করে আগাতে থাকে। অর্ষা ভয় পেয়ে নিজেও পিছাতে থাকে। পেছাতে পেছাতে দেওয়ালের সাথে লেগে যায়। আপনি এভাবে আমার দিকে এগোচ্ছেন কেন? ভালো হবে না বলে দিলাম। আর একটু এগোবেন না। ইরহাম অর্ষার একদম কাছে এসে বলে, এই যে দেখো, তোমার একদম কাছে এসেছি, কি করবে তুমি?
আর একটু আগে কি বলছিলে যেন আমি তোমাকে জ্বালিয়ে মারি, তাই না? আপনি কিন্তু অতিরিক্ত করছেন ইরহাম স্যার, দূরে সরুন বলছি। আপনি তো ভীষণ অসভ্য দেখছি। একটা মেয়ে মানুষকে একা রুমে পেয়ে ভয় দেখাচ্ছেন তাকে। হঠাৎ করে ইরহামের চোখ লাল হতে থাকে। অর্ষা ভয় পেয়ে যায় ইরহামকে রাগতে দেখে। ইরহাম রেগে অর্ষার বাহু চেপে ধরে বলে, তোমার সাহস কি করে হলো আমাকে সবার সামনে ওভাবে অপমান করার? হু দ্য হেল আর ইউ? তোমার মতো হাজার মেয়ে আমার পেছনে পড়ে আছে শুধু কথা বলার জন্য। সবার পছন্দ তো এক না স্যার। আপনি যেমন আমায় পছন্দ করেন না, তেমনি আমিও আপনাকে পছন্দ করি না। ব্যথার জন্য অর্ষার চোখে পানি চলে এসেছে। ইরহাম অর্ষাকে ছেড়ে দূরে সরিয়ে দাঁড়িয়ে জোরে জোরে শ্বাস নিয়ে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে। অর্ষা বাহুতে বেশ ব্যথা পেয়েছে, চোখ মুছে বলে, শয়তান বেটা, ছাগলের 5 নাম্বার পোলা, রাম ছাগল, বদমেজাজি উগান্ডার হাতি, আমার মতো কিউট মাইয়ারে ব্যথা দাও না? তোর কপালে বউ জুটবে না, বজ্জাত বেটা। অর্ষা কি বলেছে তা মাথায় আসতেই ভয়ে ভয়ে ইরহামের দিকে তাকায়। ইরহাম কেমন শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। অর্ষা মাথা নিচু করে নেয়। ইরহাম বেরিয়ে যায় রুম থেকে। ইরহাম বের হতেই অর্ষা বলে, আমাকে এই অর্ষা কি বিয়ে করতে চাইছেন স্যার? এখন আপনার সাথে কি কি হয় শুধু দেখতে থাকুন। আপনি আমায় অনেক জ্বালিয়েছেন, এখন আপনার পালা অসভ্য পুরুষ মানুষ। বাসায় আসতেই ইরহাম নিজের রুমের জিনিসপত্র ভাঙচুর করছে। নিচে বসে ইরহামের বাবা ইসফাত চৌধুরী তা শুনে আয়রাকে বলেন, হঠাৎ এই নবাবজাদার রাগ উঠলো কেন? মেয়ে কি তার পছন্দ হয়নি, নাকি তুমি কিছু বলেছো আয়রা? আয়রা কফি খাচ্ছিল। ইসফাত চৌধুরীর কথায় হাসতে হাসতে বলেন, আর বলো না, মেয়েটা তোমার ছেলের ভার্সিটির 2nd ইয়ারের ছাত্রী। বেশ দেখতে মেয়েটা। তোমার ছেলেকে টাইট করার জন্য এই মেয়েটাই যথেষ্ট। কি বলো আয়ু, সত্যি? আমার ছেলেকেও কেউ টক্কর দিতে পারে ভাবতেই খুব আনন্দ লাগছে। বলো তো, মেয়েটা কি করেছে? আয়রা ইসফাতকে সব খুলে বলে। ইসফাত তো হাসতে হাসতে শেষ। যাক, অবশেষে কেউ একজনকে তো পেল যে ইরহামকে ভয়ও পায় না, আবার তাকে উচিত জবাবও দিতে পারবে। এটা ভেবেই বেশ খুশি হলেন দুজন। ইরহাম ব্যালকনিতে বসে সিগারেট টানছে। যখন অতিরিক্ত রাগ তখনই সে সিগারেট খায়। অদ্ভুত হলেও ইরহাম এটাই করে। ইরহাম বাঁকা হেসে বিড়বিড় করে বলে, ইউ পে ফর দিস। গেট রেডি মিস অর্ষা। মিস অর্ষা, ইউ আর অলরেডি 1 মিনিট 10 সেকেন্ড লেট। অর্ষা মাথা নিচু করে নেয়। সে জানে এখন ইরহাম কালকের অপমানের প্রতিশোধ নেবে। ইরহাম ছেড়ে দেওয়ার লোক নয় তা অর্ষা ভালো করেই জানতো। তবুও কিভাবে যে দেরি করে উঠল ঘুম থেকে, ভীষণ আফসোস হচ্ছে অর্ষার। আই সে সামথিং মিস অর্ষা। অর্ষা কেঁপে উঠল ইরহামের ধমকে। সে ধীর গলায় বলল, স্যার, আসলে জ্যাম থাকার কারণে একটু লেট হয়েছে। আম সরি স্যার, আর কখনো হবে না। এটা ভার্সিটি মিস অর্ষা, আপনার বাসা না যে আপনি 1 মিনিট লেট করলে সমস্যা হবে না। আপনি খুব ভালো করেই জানেন আমি টাইম মেনটেন করা পছন্দ করি। আমি আসার আগেই সবাইকে ক্লাসে উপস্থিত থাকতে হয়। আপনি যখন থাকতে পারেননি, সো আপনার শাস্তি তো আছেই। ভার্সিটি শেষ করে দেখা করবেন অ্যান্ড আউট। শেষের কথাটা বেশ জোরেই বলে ইরহাম। অর্ষা কেঁপে ওঠে। ক্লাসের সবাই ইরহামের ভয়ে মুখ টিপে হাসছে। বের হয়ে যায় ক্লাসরুম থেকে। অর্ষার রাগ হয় ভীষণ। মাত্র 1 মিনিট লেট করেছে, তাতে এত কথা শুনতে হয়েছে তার। অর্ষা ক্যান্টিনের যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ায়। অর্ষা বিড়বিড় করে বকতে থাকে ইরহামকে, শালা বান্দর, হনুমানের নানা, তোর কপালে বউ জুটবে না কোনোদিনও। আমার মতো কিউট মেয়েকে সবার সামনে অপমান করা, বেটা তোরে আমি এর উচিত জবাব দেবই দেব, না হলে আমার নামও অর্ষা না। কথাগুলো বলতে বলতে আন মনে হেঁটে ক্যান্টিনের দিকে যাচ্ছিল অর্ষা। তার ভেতরেই কারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নেয়। পড়ে যাওয়ার আগেই কেউ ধরে ফেলে অর্ষাকে। অর্ষা চোখ মুখ খিচে বন্ধ করে ভয়ে চিল্লিয়ে বলে, কোন শয়তানের নানারে আমার ধাক্কা মারলো? না না, আপনি অনেক ভালো, প্লিজ আমায় ছেড়ে দিবেন না প্লিজ। পড়লে আমার কোমর ভেঙে যাবে। আমার নাতি নাতিরা আমার ভাঙা কোমরওয়ালা নানিমা বলে ডাকবে।
অর্ষার উদ্ভট কথা শুনে হা হা করে হেসে দেয় রুশান। অর্ষা চোখ খুলে নিজের বেস্ট ফ্রেন্ড রুশানকে হাসতে দেখে মেজাজ বিগড়ে যায় অর্ষার রুশানকে দাঁত কেলাতে দেখে। রুশানকে ধাক্কা মেরে সোজা হয়ে দাঁড়ায়। রুশান দু কদম পিছিয়ে যায়, নিজেকে স্বাভাবিক করে বলে, ওই শেওড়া গাছের পেতনি তোরে ধরে বাঁচাইলাম আমি, আর তুই আমারে ধাক্কা মারিস? বেয়াদব মাইয়া, মানুষের সাহায্য করতে নেই। তুই থামবি রুশান না? মেজাজ এমনিতেই কালকে থেকে বিগড়ে আছে, এখন আর তুই বিগড়াস না বলে দিলাম। রুশান কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে, কেন দোস্ত, তোর আবার হইল কি? কালকে তো নাচতে নাচতে পাত্রপক্ষের সামনে গেলি, আমারে ভুলে গেছিলি, মনে আছে আমার, ফোন দিছিলাম ধরিসনি। শেষের কথাটা বেশ অভিমান নিয়েই বলল রুশান, কিন্তু অর্ষা সেসবে পাত্তা না দিয়ে বলল, আজকেও আমার ওই ইরহাম অসভ্য অপমান করছে। সমস্যাটা কি রে ভাই ওর? ও কি জীবনেও আমার অপমান করা ছাড়বে না? অর্ষার কথা শুনে রুশানের ভ্রু কুঁচকে গেল। ইরহাম স্যারকে তারও বেশ পছন্দ কেন যেন। কারণটা রুশানের অজানা অবশ্য। রুশান আগ্রহ নিয়ে বলল, কেন আজকেও তোকে অপমান করছে আরহাম স্যার? হয়, কালকের প্রতিশোধ নিচ্ছে বেটা। ওই যে অপমান করেছিলাম না কালকে, এখনো ভুলেনি হয়তো। গতকালকে তুই কিভাবে স্যারকে অপমান করলি? স্যারের সাথে তো তোর দেখাই হয়নি। অর্ষা রুশানের মাথায় থাপ্পড় মেরে বলে, গরু কোথাকার, কালকে পাত্র স্যারই ছিল, আর আমিও ওনাকে সবার সামনে অপমান করে ফেলেছি। রুশান অবাক হয়ে যায়। ও তো কখনো ভাবতে পারেনি ইরহাম স্যার অর্ষাকে দেখতে যাবে। ও সবকিছু জানতে চাইলে অর্ষা গড়গড় করে শুরু থেকে শেষ পর্যন্ত বলতে থাকে। রুশান তো সব কাহিনী জেনে হাসতে হাসতে চেয়ার থেকে পড়ে যায়। ক্যান্টিনের সবাই রুশানের দিকে তাকিয়ে পড়ে। রুশান বেচারা ভীষণ লজ্জা পায়, তাড়াতাড়ি উঠে বসে। অর্ষা রুশানের কাহিনী দেখে ফিক করে হেসে ফেলে। কফি খেয়ে দুজন ক্লাসের উদ্দেশ্যে পা বাড়ায়। রুশান কখনো ফার্স্ট ক্লাস করতেই পারে না, সবসময় ভার্সিটিতে আসতে লেট করে। আজকেও একই অবস্থা। এর জন্যে কত যে বকা খেয়ে স্যার আর অর্ষার কাছে, তারপরও রুশান কোনো মতেই আসতে পারে না তাড়াতাড়ি। রুশান অর্ষাকে বলে, তুই আজকে ফার্স্ট ক্লাস না করে ক্যান্টিনে কেন এলি বলতো? তুই তো ক্লাস মিস করা মানুষ না। আবার ইরহাম স্যারের ক্লাস একদিন না করলে পরের দিন আবার ক্লাসে ঢুকতেই দেয় না। আর বলিস না, 1 মিনিট লেট করেছি বলে ক্লাসে ঢুকতে দেয়নি। ইরহামের বাচ্চা কতগুলো ভাষণ দিয়ে তাড়িয়ে দিয়েছে আমায়। আচ্ছা অর্ষা, তোর সাথেই ইরহাম স্যারের কিসের শত্রুতা বলতো? তোরা দুজনকে দেখতেই পারিস না কেন? জানি না রে, কিন্তু স্যারকে আমার পছন্দ হয় না, বিরক্তিকর লোক একটা। কিন্তু কেন অপছন্দ তাও জানি না আমি। আর শুরু থেকেই স্যার আমার পেছনে লেগে থাকে অলওয়েজ। ঠিক আছে চল, এখন ক্লাস শুরু হবে। দুজন ক্লাসে এসে ধপ করে বসে পড়ে অথৈ, মহিব, নাইম, উষার পাশে। ওরা চমকে পাশ ফিরে দুজনকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে। অথৈ, রুশান, অর্ষা, মিহান, উষা, নাহিন 6 জনের একটা গ্রুপ। জানে জিগার দোস্ত বলতে গেলে। ক্লাস শেষে বের হতেই একটা মেয়ে এসে অর্ষাকে বলল, আপু, আপনাকে ইরহাম স্যার এখনই যেতে বলেছে। মেয়েটা কথাটা বলেই চলে গেল। অর্ষা, রুশান, অথৈ সহ বাকি সবার থেকে বিদায় দিয়ে পা বাড়ায় ইরহামের কেবিনের দিকে। দরজা নক করে অর্ষা বলল, মে আই কাম ইন স্যার? ইরহাম ল্যাপটপে কাজ করছিল। অর্ষাকে আসতে দেখে বাঁকা হাসে। কালকের ঘটনাটা এখনো সে ভুলতে পারেনি। সকালে বকা দেওয়ার পরও শান্তি পাচ্ছে না ইরহাম মোটেও। ইরহাম ল্যাপটপ রেখে হেসে বলল, ইয়েস, কাম ইন মিস অর্ষা। অর্ষা ভিতরে পরিবেশন করে। ইরহামের সামনে এসে মিষ্টি হেসে বলে, আমায় ডেকেছিলেন স্যার? হ্যাঁ মিস অর্ষা, আপনি কি আপনার শাস্তির কথা ভুলে গিয়েছেন? ডোন্ট ওয়ারি, আমি থাকতে ভুলতে পারবেন না। না না স্যার, আমি তো ভুলিনি। আপনার যা ইচ্ছা হয় সেই শাস্তি দিতে পারেন, আই হ্যাভ নো প্রবলেম। ইরহাম কিছুটা অবাক হলেও বাঁকা হেসে বলল, ওকে, তাহলে আমার জন্য 1 কাপ কফি বানিয়ে আনুন। অর্ষা মনে মনে ইরহামকে বকতে বকতে কফি বানাতে যায়। কফি বানানোর সময় অর্ষার মাথায় তো সেই লেভেলের একটা বুদ্ধি আসে ইরহামকে জব্দ করার। কফি বানিয়ে রহস্যময় হাসি দিয়ে ইরহামকে কফিটা দেয়। ইরহাম একবার কফির দিকে তাকিয়ে অর্ষাকে বলে, মিস অর্ষা, কফিটা এবার আপনি খেয়ে নিন।
অর্ষা চমকে ওঠে। ও কেন খেতে যাবে এই কফি? কফিতে যে ও শুকনো চালের গুঁড়ি মিশিয়েছে। এটা খেলে তো ও শেষ। ঝাল মোটেও খেতে পারে না অর্ষা। অর্ষা আমতা আমতা করে বলে, স্যার, আমি কেন কফি খাবো? আর আমি তো কফি খাই না। ইরহাম উঠে অর্ষার দিকে এগোতে এগোতে থাকে। অর্ষা আগের জায়গায় ঠাই দাঁড়িয়ে আছে ভাবলেশহীন হয়ে। ইরহামের ভীষণ রাগ হয়। সবাই তাকে ভয় পায়, এই মেয়ে কেন পায় না? ইরহাম অর্ষার বেশ কিছুটা কাছে এসে সন্দিহান গলায় বলে, আপনি কফিতে কিছু মেশাননি তো মিস অর্ষা? অর্ষা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, আমি আমি কেন কিছু মিশাতে যাব কফিতে? তার মানে আপনি বলতে চাইছেন কফিতে কিছু মেশাননি আপনি? ওকে প্রুফ করুন। অর্ষা প্রুভের কথা শুনে কিছুটা ভয় পেলেও নিজেকে ইরহামের সামনে স্বাভাবিক রেখে বলে, আশ্চর্য, প্রুফ কিভাবে করব আমি এখন? এটা আপনি খেয়ে প্রুফ করে দিন যে এটাতে কিছু নেই, তাহলেই হবে মিস অর্ষা। অর্ষার ফোন বেজে ওঠে তখনই। অর্ষা মনে মনে আল্লাহকে আজ যে ফোন করেছে তাকে অসংখ্য ধন্যবাদ দেয়। অর্ষা ইরহামের দিকে তাকাতেই দেখল তার বিরক্তি হওয়া মুখশ্রী। অর্ষা ফোনের দিকে তাকাতেই আম্মু লেখা ভেসে উঠল। অর্ষা মুচকি হেসে ফোন রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম আম্মু, বলো। ওপাশ থেকে অর্ষার আম্মু ইরিনা বেগম সালামের উত্তর দিয়ে মেয়েকে ধমক দিয়ে বললেন, কটা বাজে খেয়াল আছে তোর? বাড়িতে আসছিস না কেন? সরি আম্মু, আমি এক্ষুনি আসছি। ফোন কেটে দিয়ে ইরহামের দিকে তাকিয়ে ইনোসেন্ট ফেস করে বলে, স্যার, আমি আসি তাহলে, আম্মু ফোন দিয়েছে, বাসায় যেতেই হবে। কথাটা বলে চেয়ারে থাকা ব্যাগটা কাঁধে তুলে বেরিয়ে যায় অর্ষা ইরহামের কেবিন থেকে। ইরহাম রেগে কফির মগটা আছাড় মারে। একটাবার অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করলো না, বেয়াদব মেয়ে। ইরহাম নিজের ওপরই বিরক্ত হয় নিজের কাছে। এই মেয়েটার সাথে দেখা হওয়ার পর থেকেই ইরহামের রাগটা আগের তুলনায় বেড়েছে। কন্ট্রোল করতে ভীষণ কষ্ট হয়। আজকে না হয় বেঁচে গেলেন মিস অর্ষা, বাট নেক্সট টাইম বাঁচার অপশন আমি রাখবো না। অর্ষা বাইরে আসতেই দেখে রোশান বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। রোশান বাইকে হেলান দিয়ে ফোন টিপছিল। অর্ষা এসে ধাক্কা মেরে বলে, ঢং দেখে বাঁচি না বাপু। এমন ভাব ধরিস মাঝে মাঝে যেন তুই শাহরুখ খান বা সালমান খান, কিন্তু বিশ্বাস কর তুই হিরো আলমের লাইট ভার্সন ভাই। রোশান রেগে মেগে ফায়ার হয়ে যায়। ও ফোন পকেটে ঢুকিয়ে অর্ষার দিকে তেড়ে গিয়ে বলে, তুই নিজে কি হ্যাঁ শাকচুন্নি কোথাকার শ্যাওড়া গাছের পেতনি, আবার আমারে কইতে আইছে আমি নাকি হিরো আলমের লাইট ভার্সন। অর্ষা খিলখিল করে হেসে দিল। হাতের চুড়িগুলো শব্দ করে বাজছে হাত নাড়ানোর ফলে। অর্ষা রোশানকে টিটকিরি মেরে বলে, তুই নিজেই তো স্বীকার করলি যে তুই হিরো আলমের লাইট ভার্সন, তাই না? আমার 1 মাসের ছোট্ট চাচাতো ভাই। অর্ষার শেষের বলা কথা শুনে রোশানের মেজাজ গরম হয়ে যায়। ও কিছুতেই মানতে চায় না অর্ষার থেকেও ছোট। অর্ষা সারাদিন এই নিয়ে খোঁটা দেয়। রোশান অর্ষার চুল টেনে ধরে বলে, বর্ষা শ্যাওড়া গাছের পেতনি, আমি তোর থেকে মোটেও ছোট না। অর্ষাও কম কিসে কয়েকটা কিল থাপ্পড় মেরে বলল, এই তোর সাহস কি করে হলো 1 মাসের বড় বোনের গায়ে হাত দেওয়ার? বেয়াদব ছেলে, ভদ্রতা নেই কোনো। ওরে আমার ভদ্র মাইয়া আইছে নাইজেরিয়ার রানী। দুজন রাস্তায় দাঁড়িয়ে মারামারি করে নিল এক দফা। কখনোই বনে না দুজনের একসাথে থাকলেই ঝগড়া মারামারি হবেই, কিন্তু কারো কিছু হলে অন্যজন পাগল হয়ে যায়। চিকনি চামেলি গান বাজতেই দুজন চমকে ওঠে, মারামারি করা থামিয়ে দেয়। রোশান তো ভয়ে লাফিয়ে কয়েক কদম পিছিয়ে গিয়েছে। অর্ষা রোশানের দিকে তাকিয়ে বোকা বোকা হাসি দেয়। রুশাইন না, চল ভাই, আম্মু ফোন দিচ্ছে, দেরি হলে তুইও আমার সাথে বকা খাবি। দ্রুত বাইকে উঠে স্টার্ট দে তো। দিমু না আমি হিরো আলমের লাইট ভার্সন না, যা তুই, আমি নিয়ে যেতে পারবো না। অর্ষা রোশানের কথা শুনে বাঁকা হাসে। তারপর রোশানের কানের কাছে ফিসফিস করে বলে, তুই যে কালকে ছোট আমার পকেট থেকে টাকা মেরে বন্ধুদের নিয়ে আড্ডা দিয়েছিস, বলে দিই চাচ্চুকে, অনেক মজা হবে বল।
রোশানের এতেই কাম সারা। এতক্ষণের বাহাদুরি শেষ। বেচারা কপাল চাপড়ায় নিজের। কেন যে তার এমন একটা 1 মাসের বড় চাচাতো বেস্ট ফ্রেন্ড থাকতে গেল, ঝামেলার শেষ নেই। রোশান মুখ গোমরা করে বাইকে উঠে বাইক স্টার্ট দেয়। অর্ষা হেসে উঠে পড়ে। কাজ তো হয়েই গেল মাত্র একটা কথায়। রোশান আর অর্ষার চাচাতো ভাই বোন। অর্ষাদের দোতলা বিশিষ্ট ছোট্ট বাড়ি। অর্ষার বাবা 2 ভাই একসাথেই থাকেন সবাই মিলে। রোশান আর অর্ষা সারাদিন মারামারি ঝগড়া করে বাড়ি মাতিয়ে রাখে। অর্ষার সাথে ঝগড়া হওয়ায় গতকালকে রোশান উপস্থিত ছিল না, তাই কিছু জানেও না। বাড়ির সামনে অর্ষাকে নামিয়ে দিয়ে রোশান বাইক রেখে নিজেও চলে আসে দাদির সাথে দেখা করতে। দাদিমা বড্ড ভালোবাসে অর্ষা রোশানকে। দুজন দৌড়ে দাদিমার রুমে প্রবেশ করে। দাদিমা তসবি গুনছিলেন। দুজনের দৌড়ে আসার শব্দে তসবি রেখে দেন। হাসেন জাহানারা বেগম দুজনের কাণ্ড দেখে। দুটো এত ফাজিল। কিরে এমন ছুটে এলি কেন দুজন? সাবধানে চলবি তো, পরে ব্যথা পেলে তো দুটোই ভ্যাবে করে কেঁদে বাড়ি মাথায় তুলিস। অর্ষা জাহানারা বেগমের পাশে বসে বলে, উফ বুড়ি, তুমি এত কথা কও কেন? বেশি কথা বললে কিন্তু সতীন আসবে ঘরে, মনে রেখো। আমার দাদাজান কিন্তু এখনো ইয়াং আছে। রোশান ফিক করে হেসে দিয়ে বলে, আমার দাদিমাও কিন্তু এখনো সেই সুন্দরী আছে। তুই দাদাজানকে বিয়ে দিলে আমিও আমার দাদিমাকে বিয়ে দিব, না হলে নিজেই বিয়ে করব। কি বলো দাদিমা? জাহানারা বেগম হাসেন দুজনের কাণ্ড দেখে। পেছন থেকে অর্ষার ছোট আব্বু আহিন আহমেদ দুজনের কান টেনে দাঁড় করিয়ে বলে, এই যে 2 বাদর, সমস্যা কি তোদের? আমার আম্মু আব্বুকে আবার বিয়ে দিতে চাচ্ছিস? এত সাহস কোথা থেকে পাস বলতো? আব্বু ছেড়ে দাও, ব্যথা পাচ্ছি তো। তোদের দুজনে বাদরামি কবে কমবে বলতো? শান্তিমতো বাড়িতে কাউকে থাকতে দেয় না। এরিনা বেগম রুমে ঢুকে দুজনের দিকে চোখ পাকিয়ে বলে, তোরা ফ্রেশ না হয়ে এখনো এখানে আছিস? রোশান অর্ষা একে অপরের দিকে তাকিয়ে দুজন দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। আহিন আহমেদ হেসে ফেলেন বাচ্চাদের কাণ্ডে। এত দুষ্টু দুইটা। আরিশাও হয়তো এত ফাজিল না। সবাই বের হয়ে যায় রুম থেকে। দা ভাই আসবো? ইরহামের রুমে নক করে ইলমা কথাটা বলল। ইরহাম ভিতরে আসতে বললে ইলমা রুমে প্রবেশ করে। ইরহাম ল্যাপটপে কাজ করছে। ইলমা ল্যাপটপটা নিয়ে বলল, দা ভাই শোনো না, তুমি না অনেক ভালো, আমার কিউট দা ভাই। ইরহাম চশমা খুলে রেখে বালিশে হেলান দিয়ে বলে, কি বলবি বলে ফেল, এত দরদ দেখাতে হবে না। কিছু লাগবে তোর? ইলমা ইরহামের কথায় গাল ফুলায়। ইরহাম দেখে হাসে। এক হাতে বোনকে জড়িয়ে ধরে বলে, এত গাল ফুলাতে হবে না, বল কি বলবি। ভাইয়া তোর জন্য সব করতে পারে। কথাটা শোনা মাত্রই ইলমার চোখ খুশিতে চিকচিক করে ওঠে। সে তো এটা শোনার অপেক্ষায় ছিল। ইলমা জানে তার দাভাই তাকে প্রচণ্ড ভালোবাসে। ইলমা আমতা আমতা করে বলেই ফেলে, দা ভাই আমি ভাবি হিসেবে অর্ষা আপুকেই চাই, প্লিজ 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 দা ভাই, মানা করো না। তুমি তো কাউকে ভালোবাসো না, তাহলে সমস্যাটা কোথায়? ছোট ভাইও চাই, তুমি অর্ষাকে বিয়ে করো। অর্ষাকে বিয়ে করার কথা শুনে ইরহাম রেগে যায় প্রচণ্ড। বোনের সাথে রাগ দেখাতে চায় না ইরহাম, তাই শান্ত গলায় বলে, ইলমা তুমি এখন যাও, ভাই ওর কাজ আছে অনেক। ইলমা ভাইয়ের গলা শুনে চমকে যায়। ইরহাম যখন রেগে যায় তখনই তুমি তুমি করে বলে। ইলমা নিঃশব্দে রুম থেকে বেরিয়ে যায়। ইরহাম বোনকে ভীষণ ভালোবাসে, তা আয়রা ইসফাক খুব ভালো করেই জানে। তাই বিয়েতে রাজি করাতে ইলমাকে পাঠানো। ইরহাম পাশে থাকা ফুলদানি ছুঁড়ে মারে। নিচ থেকে ইলমার শব্দ পায়। ভয় পায় ও। আয়রা ইসফাককে বলে, এই ছেলে জীবনেও রাজি হবে না। যার নাম শুনলেই রেগে যায় তাকে বিয়ে ইরহাম তো জীবনেও করবে না। ইসফাক হেসে বলেন, জানো আয়রা, আমরা যাকে সব থেকে অপছন্দ করি শেষ পর্যন্ত তার প্রেমেই পড়ি। তুমি একদিন দেখে নিও, তোমার ছেলেও অর্ষা বলতে পাগল হবে। সকাল থেকেই আকাশে মেঘ জমেছে।
অর্ষা বিছানায় শুয়ে শুয়ে গেমস খেলছিল, তখনই রুশান এসে হাজির। অর্ষা ভ্রু কুচকে বিরক্তিকর কণ্ঠে বলে, এই অসময়ে আমার রুমে কি করছিস তুই? বর্ষা দেখ না, বাইরে কত সুন্দর কালো কালো মেঘ জমেছে, বাতাস বইছে, চল না একটু ঘুরে আসি, একা যেতে ভালো লাগছে না। অর্ষা জানালা দিয়ে বাইরে তাকায়। আসলেই আকাশে ঘন কালো মেঘের ছড়াছড়ি, শীতল বাতাস বইছে। অর্ষার বৃষ্টি আসার আগ মুহূর্তটা বেশ পছন্দের, সে রাজি হয়ে যায়। অর্ষা সাদা নীলের মিশ্রণে চুড়িদার পরে, চুল খোলা রেখে, চোখে কাজল পরে, হাতে সাদা নীল চুড়ি পরে বের হয় রুম থেকে। রুশান অর্ষাকে দেখে মাথায় থাপ্পড় মেরে বলে, এত সাজিস না বইন, তোর ওই পাগল স্যারই কপালে আছে। অর্ষা রুশানের চুল টেনে ধরে বলে, ভালো হয়েছে, ইরহাম স্যার যদি পাগল হন তাহলে আমিও পাগলের ডক্টর কিভাবে তার পাগলামি ঠিক করতে হয় তা আমি খুব ভালো করে জানি। রুশান মুখ ভেঙচি কেটে বলে, ওরে আমার ডাক্তার রে, হইছে, আপনি শোবেন আর চলেন। কি হলো, তোরা কি কোথাও বের হচ্ছিস? রুশানের আম্মু মৌ রহমান রুশান অর্ষাকে বের হতে দেখে কথাটা বলেন। রুশান ইনোসেন্ট ফেস করে বলে, হ্যাঁ আম্মু, দেখো না, এই ওয়ার্কশপটার নাকি এখনো ঘুরতে মন চাচ্ছে, তাই আর কি একটু ঘুরতে বেরোচ্ছি দুজন মিলে। মৌ রহমান ভ্রুকুচকে বলেন, এই দুপুরবেলা বের হওয়ার প্রয়োজন নেই অর্ষামা, তুই বরং ছাদে গিয়ে বসে থাক, আমি কফি পাঠাচ্ছি। অর্ষা কটমট চোখে রুশানের দিকে তাকিয়ে তারপর মৌ রহমানকে জড়িয়ে ধরে আহ্লাদি কণ্ঠে বলে, ও ছোট মা, যাই না প্লিজ, দুই ভাই বোন মিলে একটু ঘুরে আসবো পাক্কা, প্লিজ প্লিজ যাই। মৌ রহমান হাসেন, মেয়েটাকে বড্ড ভালোবাসেন তিনি। একটা মেয়ের অনেক শখ ছিল, কিন্তু হলো না তার আর। দুটোই ছেলে, তার রুশান রোহান। ছোটবেলা থেকে অর্ষাকে সেই কোলে পিঠে করে মানুষ করেছে, তাই কোনো আবদার ফেলতে পারেন না। অর্ষা কপালে চুমু দিয়ে বলে, ঠিক আছে যাবি যা, কিন্তু রুষার আমার মেয়ের যেন ঠিক মতো বাড়ি ফিরে। হ্যাঁ, ও তো তোমারই মেয়ে, আমি তো কেউ না, যাও তুমি থাকো, তোমার মেয়েকে নিয়ে গেলাম আমি। রুশান গাল ফুলিয়ে হনহন করে বের হয়ে যায় বাড়ি থেকে। অর্ষা মৌকে জড়িয়ে ধরে বলে, থ্যাংক ইউ ছোট আম্মু। শোনো না আম্মু, আর আব্বুকে একটু সামনে নিও, হ্যাঁ? আমার কিউটি ছোট আম্মুটা, বাই বাই। অর্ষা দৌড়ে বেরিয়ে যায়। মৌ হেসে বলেন, পাগলি মেয়ে আমার। অর্ষা বাইরে এসে বাইকে উঠতেই রুশান বাইক স্টার্ট দেয়। শীতল বাতাস অর্ষাকে ছুঁয়ে দিচ্ছে, অর্ষা উপভোগ করছে। রুশান শহর থেকে অনেকটা দূরে চলে আসে, গ্রাম্য এলাকা। অর্ষা তো চারপাশের প্রকৃতি উপভোগ করছে, কিছু একটা দেখে চিল্লিয়ে বলে, ওই রুশান নাম, বাইক থামা। রুশান ভয়ে আরেকটু হলে গাছের সাথেই মেরে দিত। বাইক থামাতেই অর্ষা দৌড়ে কোথাও চলে গেল। রুশান নিজেই নিজের কপাল চাপড়ায় নিজের কাজে। সে কোনো দুঃখে যে একে নিয়ে বের হলো, সে তো ভুলেই গিয়েছিল এই মেয়ের অভ্যেসই উল্টোপাল্টা কাজ করা। রুশান দৌড়ে অর্ষার কাছে চলে আসলো। অর্ষাকে বাচ্চাদের সাথে মজা করতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে। ছোট ছোট বাচ্চারা নদীতে মাছ ধরছে, লাফালাফিও করছে। অর্ষার ভীষণ ইচ্ছে হয় ওদের সাথে, তাই নিজেও নেমে পড়ে মাছ ধরতে। বাতাস এসে অর্ষার খোলা চুলগুলো উড়িয়ে দিচ্ছে। কিছুক্ষণ মাছ ধরার পর নদীর কিনারে বসে পড়ে অর্ষা। রুশানও পাশে এসে বসে পড়ে। অর্ষা কিছু সময় বিশ্রাম নিয়ে ধান ক্ষেতের কাছে আসে। বাতাসে ধানগুলো মেইয়ে পড়ছে। অর্ষা দৌড়াদৌড়ি করছে, সাথে রুশানও। তারপর দুজন আবার কিছুক্ষণ বসে। ছোট ছেলে মেয়েদের কাছ থেকে জানতে পারে সামনে কিছু দূরে মেলা বসেছে। অর্ষা লাফাতে লাফাতে রুশানকে বলে, রুশান না, চল চল, মেলা থেকে ঘুরে আসি, অনেকগুলো চুড়ি কিনবো, চল না। তোর না ঝুড়ি ঝুড়ি চুড়ি আছে, তুই আবারও চুড়ি কিনবি? এত চুড়ি দিয়ে করবিটা কি তুই? রুশান বেশ বিরক্ত হয়ে কথাটা বলে। চুড়ি ছাড়া এক মিনিটও চলতে পারে না এই মেয়ে, এত চুড়ি পছন্দ। মাঝে মাঝে রুশান চুড়ি কেনার ঠেলায় বিরক্ত হয়ে যায়। অর্ষা রুশানের কথা শুনে ওকে কিল মেরে বলে, আমার চুড়ি লাগবে,
তাও ওই মেলা চুরি না নিয়ে গেলে থাক, আমিই যাচ্ছি। অর্ষা রাগ করে হাঁটা দেয়। রোশান হতাশ হয়। বাইক নিয়ে অর্ষার কাছে এসে বলে, ওঠ, হুট করে বৃষ্টি আসতে পারে, তোকে মেলায় ঘুরিয়ে সোজা বাড়ি যাব। অর্ষা আকাশের দিকে তাকিয়ে দেখে আসলেই আকাশের অবস্থা তেমন ভালো না। সে উঠে বসে। রোশান যেই রাস্তা দিয়ে যাচ্ছে তা এত সুন্দর যা অর্ষা বলে বোঝাতে পারবে না। বিলের মাঝে রাস্তাটা, আকাশে কালো মেঘ ভেসে বেড়াচ্ছে। বিলের ভিতরে নৌকা নিয়ে অনেকে ঘুরে বেড়াচ্ছে। অর্ষা মুগ্ধ নয়নে তাকিয়ে দেখে সব। তার ইচ্ছে করছে প্রকৃতির মাঝেই ডুব দিতে। গ্রামটা এত সুন্দর যেই অর্ষা সবকিছু ছবি তুলে ফোনে স্মৃতি হিসেবে রেখে দেয়, সেও আজ গ্রামের অপরূপ সৌন্দর্যে হারিয়ে আছে। মেলার সামনে এসে দুজন নেমে ভিতরে ঢোকে। রোশান অর্ষার হাত ধরে নেয়। মাঝে মাঝে সে ভাবে অর্ষা বড় হলেও সেই অর্ষাকে বড় ভাইয়ের মতো আগলে রেখেছে। দুজন মেলায় কিছুক্ষণ ঘুরে অর্ষা চুড়ির দোকানে ঢোকে। লাল, গোলাপি, কালো, হলুদ, সবুজ রঙের 5 জোড়া চুড়ি কিনে নেয়। রোশান বিরক্ত হয়, কিছু বলতেও পারবে না। কিছু বলতে গেলেই মায়ের ফ্রি। অর্ষা চুড়ি কিনতে পেরে বেশ খুশি, তার মুখ দেখেই বোঝা যাচ্ছে। দু ভাই বোন কিছুক্ষণ মেলায় ঘুরে বাড়ির উদ্দেশ্যে বের হয়। ইরহাম ছুটির দিনে নিচে একা বের হয় ঘুরতে। শুক্রবার দিনটায় সে নিজের প্রিয় জায়গায় যায়। জ্যামে আটকে থাকার কারণে গাড়িতে বসে বিরক্ত হচ্ছিল ইরহাম। বিরক্ত নিয়ে বাইরে তাকাতেই বিরক্ত হাওয়া হয়ে একরাশ মুগ্ধতা আর ভালো লাগা ভিড় করে মনের আঙিনায়। ইরহাম দূরে চুল খোলা এক নারীর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ইরহামের অদ্ভুত এক অনুভূতি হয়। মেয়েটা পেছনে ফিরে একটা ছোট মেয়ের সাথে কথা বলছে। চুলগুলো বাতাসে উড়ছে, হাত নাড়ানোর ফলে চুড়িগুলোও নড়ছে। মুখে মাস্ক পরার কারণে চোখগুলো কয়েক সেকেন্ড দেখার সৌভাগ্য হয় ইরহামের। ভালো করে দেখবে তার আগেই গাড়ি চলতে শুরু করে। আগে তো এমন অনুভূতি হয়নি। কে তুমি মেয়ে? এক দেখাতেই আমার হৃদয়ে ঝড় তুলে দিলে মেয়ে তুমি। অর্ষা রেডি হয়ে নিল ভার্সিটিতে যাওয়ার জন্য। রোশানকে আজকে সে নিয়ে যাবে মানে যাবেই। প্রতিদিন দেরি করে যাওয়া আজকে অর্ষা বের করবে। রোশানের রুমে এসে দেখে রোশান হাঁ করে ঘুমাচ্ছে। অর্ষা শয়তানি হাসি দিয়ে ফোন বের করে ফটাফট কয়েকটা ছবি তুলে নিল। সেগুলো সিক্রেট ফাইলে রেখে রোশানের গায়ে পানি ছুঁড়ে মারল। রোশান বেচারা ধরপড়িয়ে উঠে বসে। অর্ষাকে হাসতে দেখে বুঝতে বাকি নেই অর্ষাই কাজটা করেছে। রোশান রেগে বোম হয়ে যায়। অর্ষার দিকে রাগী দৃষ্টিতে তাকাতেই অর্ষা ভেঙচি কেটে বলে, মজা লাগলো না অনেক? না, তোর জন্য আমার প্রতিদিন একা একা যাওয়া লাগে। নিজে তো নবাবজাদার মতো ঘুমাস, আর ছোট চাচু আর ছোট আম্মু কি বলা লাগবে জানো? অর্ষার বাচ্চা, আমি কি তোর ড্রাইভার নাকি যে নিয়ে যাব? শয়তান মাইয়া, গেলি কই তুই? তোর ঢং রাখ তোর কাছে, বান্দর মাইয়া। রোশান রেগে অর্ষার দিকে বালিশ ছুঁড়ে মারে। অর্ষা সরে যায়, যার ফলে গায়ে লাগে না। অর্ষা বালিশ তুলে রোশানের গায়ে মেরে বলে, 10 মিনিটের ভেতরে নিচে আসবি, না হলে ফ্রেন্ডশিপ নাই তোর সাথে। অর্ষার কথাটা বলেই রুম ছেড়ে চলে যায়। রোশান দীর্ঘশ্বাস ফেলে উঠে ফ্রেশ হতে যায়। এই মেয়ে তাকে শান্তি মতো থাকতে দেবে না মনে হয়। রোশান ফ্রেশ হয়ে নিচে আসতেই দেখে অর্ষা টিভিতে টম অ্যান্ড জেরি দেখছে আর হাসতে হাসতে আরিশার গায়ে পড়ছে। রোশান গম্ভীর কণ্ঠে বলল, তুই কি যেতে চাইছিস না? ঠিক আছে, আমি গেলাম, থাক তুই। কথাটা বলেই রোশান বাড়ি থেকে বের হয়ে যায়। অর্ষা দ্রুত ব্যাগ নিয়ে বের হয়ে যায় রোশানের পিছনে পিছনে। পেছন থেকে ইরিনা বেগম চিল্লিয়ে বলে, তোরা না খেয়ে কেন যাচ্ছিস? খেয়ে যা তো। এই মেয়ে কাউকে শান্তিতে থাকতে দেবে না। ওর জন্য রুষাটাও না খেয়ে বের হলো। বাপ বেটি সব মিলে জানে মারে আমায়। অর্ষা বের হয়ে যেতেই ইরিনা বেগম বক বক শুরু করেন একা একা। মৌ রহমান টেবিলে বসতে বসতে বলেন, আরে বুবু, তুমি চিল্লিও না। ছোট মানুষ তাই এমন করেছে। ভার্সিটিতে যেতে হয়তো লেট হচ্ছে। আমি রুষাকে ফোন করে বলছি ক্যান্টিন থেকে দুজন যেন কিছু খেয়ে নেয়। তুই চুপ কর মৌ। তোদের সবার জন্য এই মেয়ে বাদর হচ্ছে দিন দিন। সেদিন সবার সামনে কিভাবে
ইরহাম বাবাকে অপমান করলো? মৌ ইরিনা বেগমকে জড়িয়ে ধরে বলে, বুবু তুমিও না, ও তো বাচ্চা মেয়ে, এত বুঝে নাকি? ইরিনা বেগম মৌকে ছাড়িয়ে রান্নাঘরে যেতে যেতে বলে, ও বাচ্চা না মৌ, যথেষ্ট বয়স হয়েছে ওর। তবু তোদের এই আহ্লাদ দেওয়ার কারণে এমন হয়েছে। ওরা ভালো মনের মানুষ ছিল বলে অপমান করেনি। মৌ হাসল। এরিনা আর মৌ যতই যা হোক না কেন, তাদের সম্পর্কটা দুই বোনের মতো। তাদের কেউ প্রথমবার দেখলে ধরতেও পারবে না তারা বোন নয়, যা হয়। মৌ ভীষণ ভালোবাসে ইরিনাকে, সম্মানও করে অনেক। মৌ অর্ষার রুমের দিকে ছুটল। প্রতিদিনই সেই অর্ষার সবকিছু গুছিয়ে রাখেন। মেয়েটা বড্ড অগোছালো। ভার্সিটিতে আসার পর থেকেই রুশান অর্ষার সাথে কথা বলছে না। অর্ষাও বাকি বন্ধুদের সাথে গল্প করছে। রুশান নিজেই নিজের কপাল চাপড়ায়। সে বারবার ভুলে যায় যে কার সাথে রাগ করে, অভিমান করে। মহিব শয়তানি করে অর্ষাকে বলে, জানো তোকে তো আজকে সেই লাগছে, মনে হচ্ছে বিয়ে করে বউ বানিয়ে ফেলি। অর্ষা হাসে মহিবের কথায়। কিছু বলবে তার আগে মহিবের গার্লফ্রেন্ড অর্ণা এসে ওর কান মলে দিয়ে বলে, ফাজলামি হচ্ছে না অর্ষাপুর সাথে? তোমার মতো ব্যাককেলের সাথে আমি অর্ষাপুকে বিয়ে দিতামই না। উফ অর্ণা, কান ছাড়ো, লাগছে তো। আমি মোটেও বেয়াক্কেল না। আমি তোমার আরশা আপুকে বিয়েও করতাম না। ওর মতো ঝগড়ুটে মেয়েকে বিয়ে করলে দেখা যাবে আমার বাসায় আমি নেই, রেলওয়ে স্টেশনে ভিক্ষা করছি। সবাই হেসে দেয় মহিবের কথায়। অর্ষা কটমট চোখে ওর দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে, আমি ঝগড়ুটের না, বাদর ছেলে দাঁড়া। বলেই মহিবের পিছনে ছুট লাগায় অর্ষা। অর্ণা হাসে ওদের দুষ্টু মিষ্টি খুনসুটি দেখে। অর্ণার এতে মোটেও হিংসে হয় না। সে জানে এই ফ্রেন্ড সার্কেলের সবাই একে অপরের জন্যে জান পর্যন্ত দিতে পারে। সে নিজেও খুব আফসোস করে এক গ্লাস জুনিয়র হওয়ার জন্য। মহিবকে তাড়া করছে অর্ষা। আশেপাশের কিছুই তার খেয়াল নেই। হুট করে কারোর সাথে ধাক্কা খেয়ে তাকে নিয়েই অর্ষা পড়ে গেল। চোখ মুখ খিচে তার শার্টের কলার আঁকড়ে ধরল। সমস্যা কি তোমার? এইভাবেই থাকার চিন্তা ভাবনা করেছো? তাড়াতাড়ি ওঠো ইডিয়েট। ঝাঁঝালো কণ্ঠ কানে আসতেই অর্ষা চোখ খুলে তাকায়। চোখ খুলে নিজেই বেশ অপ্রস্তুত হয়ে যায়। সে স্বয়ং ইরহামের উপরই পড়েছে। তার থেকে বড় কথা, সে এখনো ইরহামের বুকের সাথে লেপ্টে আছে। অর্ষা দ্রুত উঠতে নিলে চুলে টান খেয়ে আবারও ইরহামের বুকের উপরই পড়ে। ইরহাম বেশ ব্যথা পায়। ইরহাম বিরক্ত হয়ে বলে, তুমি কি অন্ধ? দেখে শুনে চলতে পারো না? এমনভাবে দৌড়াচ্ছিলে মনে হচ্ছিল তোমাকে বাঘ বা ভাল্লুক তাড়া করছে। স্টুপিড, তোমার জন্য এখন এমন হলো। ইরহাম সাবধানে অর্ষাকে নিয়ে উঠে দাঁড়ায়। অর্ষার কেমন অদ্ভুত অনুভূতি হচ্ছে, সাথে লজ্জাও লাগছে। কই আগে তো এমন হয়নি, আজ কেন হচ্ছে? ও দ্রুত চুলগুলো ছাড়িয়ে চলে যায়। ইরহাম কিছুটা অবাক হয়। যেই মেয়ে কিছু একটা হলে ঝগড়া বাঁধিয়ে ফেলে, সে আজ চুপচাপ চলে গেল। ইরহাম মাথা না ঘামিয়ে চলে গেল নিজের কাজে। সে যে সেই হরিণীকে খুঁজছে। কালকে থেকে তন্ন তন্ন করে খুঁজে চলেছে, কিন্তু এখনো তার দেখা মেলেনি। আদেও তাকে পাবে কিনা সন্দেহ। কিন্তু তার আজকে অর্ষা কাছে আসাতে একটু অদ্ভুত লেগেছে। সেই ঘটনার পর থেকে অর্ষা কেমন চুপচাপ আছে। সবাই খেয়াল করেছে এটা। মহিব সরি বললেও অর্ষা রিয়াক্ট করেনি। সবাই মিলে অর্ষার মন ভালো করার জন্য ভাবে নৌকায় চড়বে আজকে। আজও আকাশ মেঘলা মেঘলা। আষাঢ় মাসের শুরু হয়তো তার জন্যই। অর্ষা নৌকায় চড়ার কথা শুনে লাফাতে থাকে। সব মন খারাপ এক নিমেষেই হাওয়া হয়ে যায়। কেন যেন তার হুট করেই মন খারাপ ছিল এত সময়, বাট এখন ফুরফুরে মেজাজে আছে। মহিব অর্ণা একটা বাইকে, রোশান অর্ষা একটা বাইকে, নাইম উষা অথই একটা রিকশায়। সবাই মজা করতে করতে যাচ্ছে। অথই রোশানের সাথে যেতে চাইছিল, কিন্তু অর্ষার জন্যে হলো না।
মুখ ফুটে বলতেও পারল না। অথয়ের ভীষণ হিংসে হয় অর্ষাকে নিয়ে। রোশানকে পছন্দ করে তাই হয়তো। সবাই নদীর সামনে এসে দাঁড়ায়। আকাশটা অদ্ভুত সুন্দর লাগছে অর্ষার কাছে। একটা বড় নৌকা ভাড়া করে 6 জন উঠে বসে। রোশান অর্ষাকে ছবি তুলে দিচ্ছে। অর্ষার পরনে ল্যাভেন্ডার রঙের টপস, গলায় সাদা ওড়না ঝুলানো, চুলগুলো ছুটি করা। সবাই টুকটাক ছবি তুলছে। অর্ষা অথইকে একা বসে থাকতে দেখে ওর কাছে গিয়ে বলে, কিরে শাকচুনি, তুই এখানে চুপচাপ বসে আছিস কেন? চল ছবি তুলি সবাই। অথয়ের কতগুলো কড়া কথা শোনাতে ইচ্ছে করলো অর্ষাকে, কিন্তু বলল না। অথই জানে যদি এখন অর্ষার সাথে খারাপ ব্যবহার করে সে, তাহলে রোশান তার ছায়াও পারাবে না, সাথে সব বন্ধুরাও। কেন যেন সবাই অর্ষা বলতে পাগল, যা মোটেও সহ্য হয় না ওর। নিজেকে সংযত করে জোরপূর্বক হেসে অথই বলল, আমার একটু শরীর খারাপ করছিল অর্ষা, তাই আর কি এখানে চুপচাপ বসে আছি। তুই যা ছবি তোল ওদের সাথে। না না, আমরা এখন সবাই গ্রুপ ফটো তুলবো, চল চল। রোশান খেয়াল করে বলল, কিরে অর্থ, আসিস না কেন? আয় দ্রুত, গ্রুপ ফটো তুলবো। রোশানের বলাতে ভীষণ খুশি হয় অথই মনে মনে। সামনে তা প্রকাশ না করে নিজেকে স্বাভাবিক রেখে এগিয়ে আসে ওদের কাছে। অথই দেখে রোশানের একটু কেমন লাগে। অথইকে রাগী দৃষ্টিতে অর্ষার দিকে তাকাতে দেখেছে সে। সবাই গ্রুপ ফটো তুলে আশেপাশের সৌন্দর্য উপভোগ করছে। রোশান আর অর্ষা ভিডিও করছে আশেপাশের সব কিছু। উষা এসে রোশান আর অর্ষার পাশে বসে। রোশান উষাকে দেখে হেসে বলে, কিরে তুই আজ চুপচাপ যে? অন্য সময় হলে তো মাথা খেয়ে ফেলিস বক বক করে, আজকে কি হলো? না রে, তেমন কিছু না। বাড়িতে একটু চাপ দিচ্ছে বিয়ে করার জন্য, তাই আর কি। অর্ষার উষার বিয়ের কথা শুনে ভ্রু কুঁচকে যায়। উষা যে নাইমকে ভালোবাসে তা কম বেশি সবাই জানে। নাইমও হয়তো ভালোবাসে উষাকে। রোশান উষাকে বলল, প্যারা নিস না, আমরা তোকে নাইমের সাথেই বিয়ে দিব। জোর করে তুলে নিয়ে গিয়ে নাইমের ঘাড়ে ঝুলিয়ে দিব। অর্ষা আর উষা হেসে ফেলে উষানের কথায়। রোশন সিরিয়াস মুহূর্তেও হাসাতে পারে। সবাই নৌকায় অনেকক্ষণ ঘুরে নেমে পড়ল। পাশ থেকে সবাই ফুচকা খেয়ে যার যার বাড়ির দিকে রওনা হলো। ইরহাম, তোকে কিছু কথা বলতে চাই। ইরফান খেতে খেতে বলল, হ্যাঁ মামনি, বলো কি বলবে। আমরা চাইছি তোমার আর অর্ষা মামুনির এঙ্গেজ সামনের শুক্রবার সেরে ফেলতে। আমি ওই মেয়েকে বিয়ে করতে পারবো না আম্মু। কোনো সমস্যা কোথায় ইরহাম? মেয়েটা খারাপ কোথায়? সব দিক দিয়েই পারফেক্ট তোমার জন্য। মেয়ে যেমন সুন্দরী, পড়ালেখায় ভালো, তাহলে সমস্যা কোথায়? আমি একজনকে পছন্দ করি আর তাকেই বিয়ে করব। আয়রা ভীষণ চমকালেন কথাটা শুনে। ইরহাম যে কাউকে পছন্দ করতে পারে তা তার ধারণার বাইরে ছিল। অবাক হয়ে বলল, কে সেই মেয়ে? জানি না, বাট খুব তাড়াতাড়ি তাকে খুঁজে বের করব। হোয়াট? তুমি নাম ঠিকানা জানো না? সেই মেয়ের পিছু পড়ে আসো? কি শুরু করছো ইরহাম তুমি? আমি বলছি বর্ষা মেয়েটা ভীষণ ভালো, বিয়ে করে নাও, ওকে সুখী হবে। ইরহাম উঠে যেতে যেতে বলে, আমি তাকে বিয়ে করব মামনি। ধরো সে যদি বিবাহিত হয় তাহলে কি করবে তুমি? ওকে ডান। আমি যদি তাকে শুক্রবারের আগে খুঁজে বের না করতে পারি তাহলে অর্ষাকে বিয়ে করবো, আই প্রমিস। ইরহাম চলে যেতেই আয়রা দীর্ঘশ্বাস ফেলে। কে জানে আবার কোন মেয়ের প্রেমে পড়লো তার ছেলে। অর্ষার কথা মাথায় আসতেই খারাপ লাগলো। মেয়েটাকে তার ভীষণ পছন্দ হয়েছিল। দেখা যাক কি হয়। আল্লাহ যা করেন ভালোর জন্যেই করেন। ইরহাম রুমে এসে ভাবতে লাগলো বলে তো আসলো সে যে শুক্রবারের আগে না পেলে অর্ষাকেই বিয়ে করবে, কিন্তু ওই ছোকরুটে মেয়ের সাথে থাকবে কি করে সে? এটা ভাবতেই প্রচণ্ড বিরক্ত এসে ভর করলো। ইরহাম কফি নিয়ে ছাদে চলে আসে। মাথাটা ভীষণ ধরেছে। আকাশে চাঁদ উঠেছে। সেও যে তার চাঁদকে খুঁজছে। সে যে ওই চোখের মায়ায় ডুবছে। কি করবে, কিভাবে খুঁজে পাবে তাকে? মুখটাও তো দেখেনি, দেখেছে শুধু চোখ জোড়া, তাও কয়েক সেকেন্ডের জন্যে। ইস,
কেন যে সে মেয়েটাকে সম্পূর্ণভাবে দেখতে পেল না। ইরহাম আবারও রুমে চলে আসলো। রুমে এসে রং তুলি নিয়ে বসলো। রং তুলিতে সে হৃদহরিণীর চোখটা এঁকে ফেললো। ছবিটার দিকে কিছুক্ষণ তাকানোর পর মনে হলো এই চোখ সে একবার নয় তার বেশি দেখেছে, কিন্তু মনে করতে পারল না। ভাবলো হয়তো চোখটাকে নিয়ে বেশি ভাবার ফলে মনে হচ্ছে আগেও দেখেছে। আমি ডুবেছি তোমার ওই মাতাল করা চোখের অনন্ত মায়ের ধরনী। শুক্রবার ছুটির দিনের সকালে উঠেই এমন একটা খবর শুনবে তা অর্ষা কখনো কল্পনাও করতে পারেনি। আজকে তার এঙ্গেজমেন্ট, তাও ইরহামের সাথে। অর্ষা তো চোখের পানি নাকের পানি একাকার করে কেঁদেই যাচ্ছে। রোশান পাশে বসে মজা নিচ্ছে। অনেক জ্বালিয়েছে অর্ষা রোশানকে, এখন তার পালা। কিরে পেতনি রানী, তুই তো তোর রাজা পেয়ে গেলি। দেখতে শুনতে ভালো হলেও মনটা মোটেও ভালো হলো না। আমাকে দেখেও শুধু বকে। একবার বিয়েটা হোক, সব শোধ তুলে নিব। অর্ষা রোশানকে এলো পাথারি মারতে মারতে বলে, তুই তো বেস্ট ফ্রেন্ড নামের কলঙ্ক। তোর বেস্ট ফ্রেন্ড কাঁদছে আর তুই হাসছিস। কথা বলবি না আমার সাথে, বের হ রুম থেকে। রোশান হাসতে হাসতে বের হয়ে যায়। পুরো বাড়ি খুব সুন্দর করে সাজানো হয়েছে। এই তো কিছুক্ষণ আগের ঘটনা। ঘুম থেকে উঠে অর্ষা ফ্রেশ হয়ে বের হতেই দেখে সারা বাড়ি ফুল দিয়ে সাজানো। রোশানের কাছে জিজ্ঞেস করতেই ও বলল আজকে নাকি অর্ষার এঙ্গেজমেন্ট ইরহামের সাথে। কথাটা শোনার পর থেকেই অর্ষা রুমে বসে কেঁদে যাচ্ছে। মাঝে অর্ষা দৌড়ে বাবার কাছে যায়। আসিফ আহমেদ সবকিছু দেখাশোনা করছিলেন। অর্ষা তার আব্বুর কাছে এসে নাক টেনে বলে, তুমি আমার না জানিয়ে এঙ্গেজমেন্ট ঠিক করে ফেললে আব্বু। একবার আমার মত নিলে না। এত পচা কিভাবে হয়ে গেলে? আসিফ আহমেদ হাসেন মেয়ের অভিমানী কণ্ঠ শুনে। কালকে সন্ধ্যায় আয়রা ফোন করে জানিয়েছে আজকে এঙ্গেজমেন্ট হবে। আসিফ আহমেদ অবাক হলেও রিয়্যাক্ট করেনি। সে তো নিজেও চাইছিল কখন আয়রা ফোন করে বলবেন এঙ্গেজমেন্টের তারিখ, কিন্তু এত তাড়াতাড়ি বলবে ভাবেনি। অনেক অর্ষাকে টেনে পাশে বসিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, আমি জানি মা, তুই অভিমান করেছিস, কিন্তু কি জানিস, বড় সবসময় ছোটদের ভালো চায়। দেখবি একদিন তুই আমায় নিজে বলবি বিয়েটা দিয়ে তুমি ঠিক করেছিলে আব্বু। অর্ষা গাল ফুলিয়ে চলে আসে। দুপুরের দিকে পার্লারের থেকে লোক এসে অর্ষাকে সাজিয়ে দিয়ে যায়। অর্ষার পরনে লাল টুকটুকে লেহেঙ্গা, গা ভর্তি গয়না। অর্ষার মনে হচ্ছে আজকেই তাকে বিয়ে দিয়ে দিবে। যে পরিমাণ সাজিয়েছে তাকে সব দিক দিয়েই মনে হচ্ছে আজকে তার বিয়ে। একদম রাঙা বউ লাগছে। সন্ধ্যা হতেই সবাই আসতে লাগলো। সব বন্ধুরাও এসেছে অথই বাদে। অর্ষা মন খারাপ করে বসে আছে, ভালো লাগছে না তার। সব থেকে অপছন্দের মানুষটার সাথেই সারা জীবন থাকতে হবে তার। অর্ষার মন খারাপ দেখে রোশানেরও ভালো লাগছে না। অর্ষা, কি হলো বোন তোর? তোর না বিয়ে নিয়ে অনেক স্বপ্ন ছিল, তাহলে আজকে কেন এমন মনমনা মানুষের মতো আছিস? এভাবে থাকলেও কি তুই এঙ্গেজমেন্টটা আটকাতে পারবি? ওষার কথাই অর্ষা ভেবে দেখলো আসলেই কেন সে এমন মরা হয়ে আছে। সে মরা মানুষের মতো থাকলেও বিয়েটা হবে, এমনিতেই বিয়েটা হবে। তার থেকে নেচে গিয়ে বিয়ে করলেই হয়, আর মন খারাপ করে বসে থাকবে না। তুই ঠিকই বলেছিস উষা, মরা মানুষের মতো না, একেবারেই নেচে গিয়ে বিয়ে করব। সবাই হেসে ফেলে। এবার তারা শান্তি পেল। অর্ষা মন খারাপ করে থাকলে কারোরই ভালো লাগে না। অথই আসেনি শুনে রোশানের ভিতরে ভালো লাগা কাজ করলো। কেন জানি পছন্দ না তার অথইকে। ইরহাম আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে। মুড একেবারেই ঠিক নেই। বিরক্তিকর বাচ্চাল একটা মেয়েকে তার বিয়ে করতে হচ্ছে। হ্যাঁ, ইরহাম পায়নি তার হৃদ হরিণীকে। যার চোখের মায়ায় পড়েছে ইরহাম, তাকে খুঁজে পাওয়া যায়নি। জীবনে প্রথম কারো প্রেমে পড়ল ইরহাম, তাকে তো পেলই না। একটা ঝামেলা গলায় ঝুলতে যাচ্ছে এখন। এঙ্গেজমেন্ট করতেই হবে তার। কথা দিয়েছিল যে সে। চারপাশের সব কিছুই অসহ্য লাগছে ইরহামের। ইলমা দৌড়ে ইরহামের রুমে আসলো। লাল পাঞ্জাবিতে দারুণ লাগছে ইরহামকে। ইলমা ভাইয়ের কাছে এসে বলল, দা ভাই, তুমি এত সুন্দর কেন? ইস, আজকে তো অর্ষা ভাবি তোমায় দেখে ক্রাশ খেয়ে যাবে। ইরহাম কথাগুলো ইগনোর করে বলল, ইয়াদ এসেছে ইলমা?
হ্যাঁ দা ভাই, ছোট ভাইয়া তো অনেকক্ষণ আগে এসেছে, নিচে বাবা আম্মুর সাথে কথা বলছে হয়তো। ইরহাম ইলমাকে নিয়ে নিচে নামে। আয়রা ছেলের কাছে আসেন, ভালো করে দেখে বলেন, মাশাল্লাহ, আমার ছেলেকে তো রাজপুত্রের চেয়ে কম লাগছে না। ইরহাম বিরক্ত হয়। বিরক্ত হওয়ারই কথা, পছন্দের মানুষটাকে পেল না, আবার সব থেকে অপছন্দের মেয়েটাকেই বিয়ে করতে হচ্ছে। ইয়াদ ইরহামের কাছে এসে ওকে জড়িয়ে ধরে বলে, কেমন আছো ভাইয়া? তোমার তো আমার কথা মনেই পড়ে না। অ্যান্ড কংগ্রেস ফর ইউর ফিউচার লাইফ। আমার মনে পড়ে না কে বলেছে তোকে, কিন্তু তোরই আমায় মনে পড়ে না যা দেখা যাচ্ছে। উফ ভাইয়া, দেরি হয়ে যাচ্ছে, চলো। আমার অর্ষা ভাবিকে না দেখা পর্যন্ত শান্তি হবে না। চলো চলো। অর্ষা নিচে গিয়ে হই হুল্লোড় করে বেড়াচ্ছে। রোশান তো সেই লেভেলের খুশি। বেস্ট ফ্রেন্ডের এঙ্গেজমেন্ট বলে সারা বাড়ি লাফাচ্ছে। মোয়ের কাছে অবশ্য বেশ বকাও খেয়েছে। রোশান রোহানকে নিয়ে বরকে দেখবে বলে গেটের সামনে দাঁড়িয়ে আছে। রোশানের কাঁধে কেউ হাত রাখলে সে পেছনে ফিরে অর্ষাকে দেখে চিৎকার দিয়ে লাফিয়ে সরে দাঁড়ায়। বুকে হাত দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে বলে, তুই আসলেই শাকচুন্নি, না হলে এইভাবে ভয় দেখাস নাকি? কিন্তু তুই এখানে কেন? পাত্রী কি কখনো এইখানে থাকে নাকি? রোশান ভ্রু কুচকে কথাটা বলল। অর্ষা উকি ঝুঁকি মেরে দেখতে দেখতে বলল, কেন থাকতে পারবে না? আমি তো আমার হবু বর ইরহাম স্যারকে দেখতে এসেছি। তুই না সকালে এঙ্গেজমেন্ট করবি না বলে হাত পা ছোড়াছড়ি করে কাঁদছিলিস, এখন আবার ইরহাম স্যারের মানে যার সাথে তোর সাপে নেউলের সম্পর্ক তাকে দেখতে এসেছিস? ভালো হয়েছে। আমার ইচ্ছে হলে আমি কাঁদবো, আমার ইচ্ছে হলে আমি আমার বরকে নাচতে নাচতে দেখতেও আসবো। তোর কি তাতে? বইন মাফ কর, আমার কিছুই না, সত্যি আর কিছুই কমু না রে। তোর যা ইচ্ছা তুই তাই করিস। ওদের কথার মাঝেই 4টে গাড়ি এসে থামে বাড়ির সামনে থেকে। একটা থেকে ইরহাম, ইয়াদ আর ইলমা বেরিয়ে আসে, আর একটা থেকে আয়রা আর ইসফাক চৌধুরী। অর্ষা আজকে ভালো করে ইরহামের দিকে তাকালো। তার লেহেঙ্গার সাথে মিলিয়ে একটা লাল রঙা পাঞ্জাবি পরা, ফর্সা গায়ে অনেক মানিয়েছে, লম্বাও অনেক। অর্ষা হয়তো তার কাঁধ সমান। অর্ষা আগে কখনো ইরহামকে ভালো করে দেখেনি, আজকেই দেখছে। ও রোশানকে বলে, রোশান না, এই অসভ্য স্যার দেখি হেব্বি সুন্দর, দেখতে তো অস্থির। উফ, আমি তো ক্রাশ নামক বাস খেয়ে গেলাম রে ভাই। তুই কি আগে স্যারের দেখোস নাই মনে হচ্ছে? জীবনে প্রথমবার স্যারকে দেখছিস? আরে ভাই, আগে তো দেখেছি, কিন্তু এত ভালো তো লাগেনি। কথাটা বলেই অর্ষা মনে মনে বিড়বিড় করলো, না না অর্ষা, তোর এই বেড়ার উপর ক্রাশ খেলে চলবে না। বেটা 1 নম্বরের অসভ্য, শুধু তোর সাথে ঝগড়া করে। বেখেয়ালিতে রোশান আর অর্ষা ভিমড়ি খেয়ে পড়ে। অর্ষা না পড়লেও রোশান ধপাস করে পড়ে যায়, যার ফলে সবার দৃষ্টি ওদের দিকে পড়ে। রোশানকে পড়ে থাকতে দেখে ইলমা খিলখিল করে হেসে দেয়। অর্ষা সবার দিকে এক নজর তাকিয়ে ছুটে পালায়। রোশান হাঁ করে ইলমার দিকে তাকিয়ে আছে। হুঁশ ফিরতেই নিজেও উঠে চলে যায়। লজ্জা লাগছে ভীষণ, একটা অপরিচিত মেয়ের সামনে মান সম্মানের ফালুদা হয়ে গেল। দেখছো ইশফাক, মেয়েটা ভীষণ দুষ্টু, কেমন নিজের বরকে দেখতে চলে এসেছে। আমার ওর এই দুষ্টমিগুলো ভালো লাগে, ছেলেবেলার কথা মনে পড়ে যায়। মেয়ে তো মাশাআল্লাহ ভীষণ সুন্দরী, আমার ছেলেকেও টাইট দিতে পারবে। তুমি একেবারে পারফেক্ট মেয়েকেই সিলেক্ট করেছো। আমি জানি আমার রাগচটা বদমেজাজি ছেলের জন্য অর্ষাই বেস্ট। আয়রা ইসফাক নিজেদের ভেতরে কথা বলছিল। ইয়াদ ফোনে কথা বলছিল যখন সবাই অর্ষাকে দেখেছিল। সে শুধু একটা মেয়েকে দৌড়ে যেতে দেখেছে। ইয়াদ ইরহামকে বলল, মেয়েটা কে ছিল দা ভাই? ইয়াদের কথায় ইরহাম কিছু বলবে তার আগেই ইলমা বলে উঠল, এটা আমাদের ভাবি ছোট ভাইয়া, ইরহাম ভাইয়ের একমাত্র হবু বউ। কথার মাঝে ইসফাক চৌধুরী তারা দিলেন ভেতরে ঢোকার জন্য। আসফি আহমেদ আর আহিন আহমেদ ওদের আপ্যায়ন করে ছাদে নিয়ে আসলো। ছাদটা সুন্দর করে সাজানো হয়েছে সাদা গোলাপ, লাল গোলাপ দিয়ে। ইরহাম একটা জিনিস দেখে ভীষণ অবাক হয়।
কারণ ছাদের এক পাশে সুন্দর করে সাজানো, দুই পাশে বসার জন্য জায়গা আর মাঝখানে ফুলের পর্দা দেওয়া। ইসফাক চৌধুরী ইরহামের কাছে এসে বলল, ইরহাম, আমার সাথে একটু আসো। ইসফাক চৌধুরীর পিছনে পিছনে একটা রুমে আসলো ইরহাম। আয়রা আগে থেকেই বসেছিল। ইসফাক চৌধুরী বলেন, ইরহাম, তোমাকে কিছু কথা বলতে চাইছি এখন। জি বাবা, বলো কি বলবে। তোমার মামুনি, আমি এবং সবাই চাইছি আজকেই তোমার আর আরশার বিয়েটা হয়ে যাক। আরশাকে আমরা এখন নিয়ে যাব না, ওর ফাইনাল এক্সামের পরে বড় কোনো অনুষ্ঠান করে নিয়ে যাব। হোয়াট, কি বলছো কি বাবা তুমি? মানলাম আজকে এঙ্গেজমেন্ট করতে চেয়েছি, তাই বলে বিয়েও? অসম্ভব, আমি আজকে বিয়ে করতে পারবো না। আয়রা কিছুটা রেগে বলেন, কেন বিয়ে করতে পারবে না? কিছুদিন পরে বিয়ে করা আর এখন করা তো একই কথা, তাহলে সমস্যা কোথায়? ইরহাম নিজেকে শান্ত করে বলল, অর্ষা কি রাজি বিয়েটা করতে? হ্যাঁ, ও তো রাজি। ও কি তোমার মতো নাকি? নিজের বাবা মায়ের কথার গুরুত্ব আছে ওর কাছে। আমি এই মুহূর্তে অর্ষার সাথে কথা বলতে চাই। ঠিক আছে, আমি তোমার সাথে অর্ষার কথা বলানোর ব্যবস্থা করছি। ইসফাক আয়রা বেরিয়ে যায় রুম থেকে। ইরহাম চুল টেনে বসে পড়ে। আজকেই বিয়ে, সে তো তার হৃদহরিণীকে ভুলতেই পারছে না। চোখ বন্ধ করলেই সেই মাতাল করা চোখ দুটো চোখের সামনে ভেসে ওঠে। এই কদিন ঘুমাতেও পারেনি ঠিক মতো। আরিশার ওপর দিয়ে সব ঝামেলা যাচ্ছে। আপুর বিয়ে বলে কথা, আম্মু বলছে এই করো, ছোট আম্মু বলছে ওই করো। এতেই আরিশার অবস্থা খারাপ। সব কিছু ভাবতে ভাবতেই কারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। আউস, আম্মু মরে গেলাম গো, আমার খাবার ভেঙে গেল। আরিশার দিকে হাত বাড়িয়ে দিয়ে কেউ মিষ্টি কণ্ঠে বলল, আই এম সরি মিস, একদমই খেয়াল করিনি, দুঃখিত তার জন্য। উঠে আসুন। আরিশার সামনে একটা সুদর্শন পুরুষ তার দিকে হালকা ঝুঁকে হাত বাড়িয়ে দিয়ে কথাটা বলল। আরিশা মুগ্ধ দৃষ্টিতে ছেলেটার দিকে তাকিয়ে আছে। ছেলেটা আরিশার মুখের সামনে তুড়ি মেরে পড়ল। কি হলো মিস আপনার? আপনি কি এভাবেই বসে থাকার চিন্তা করছেন? আরিশা লোকটার হাত ধরে উঠে দাঁড়ালো। আরিশা ময়লা ঝাড়তে ঝাড়তে বলল, খুবই দুঃখিত, আসলে অনেক ঝামেলার মাঝে দিয়ে যাচ্ছি, তাই হয়তো খেয়াল করিনি। আপনার সাহায্য করার জন্য ধন্যবাদ। লোকটা আবারও হাসলো। আরিশা আবারও মুগ্ধ হয়। এই বয়সটাই যাকে দেখবে তাকেই ভালো লাগবে। আরিশা 10ম শ্রেণীতে পড়া কিশোরী মেয়ে, আর এই বয়সেই মানুষ ভুল করে, ভুল মানুষের প্রেমে পড়ে, নিজের অস্তিত্বকে হারায়। আরিশার মনে পড়ল তার আপুইয়ের কথা, তাই সে এইসব ফালতু চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলল। আরিশার ভাবনার মাঝেই লোকটা বলল, আমি রিয়াদ চৌধুরী, পাত্রের ছোট ভাই। আপনি কি হন পাত্রীর? ও, আপনি ইরহাম ভাইয়ার ভাই? আমি অর্ষা আপু, মানে আপনার ভাবি ছোট বোন। ইয়াদ হেসে বলল, গেট, আপনি তো আমার বেআইন লাগেন তাহলে। তা বেআইন, কি খবর? কোন ক্লাসে পড়ছেন? আমি আরিশা, 10ম শ্রেণীর ছাত্র। আর লেখাপড়া যেটাতে আমি ভীষণ খারাপ। আপু একদম উল্টো বলতে পারেন। ইয়াদ হেসে ফেলল আরিশার কথায়। মেয়েটার প্রথম কথাগুলো শুনে মনে হয়েছিল কলেজে পড়ে হয়তো, এখন তো দেখছে মাত্র 10ম শ্রেণীতে পড়া বাচ্চা মেয়ে। ইয়াদ আরিশার দিকে বুঝ ঝুঁকে ওর ছোট ছোট চুলগুলো কানের পিছনে গুজে দিয়ে বলল, পড়াশোনায় মন দাও মেয়ে, দেখবে একদিন ভালো কিছু করতে পারবে। পড়াশোনা না করলে কিন্তু ভুগতে তোমাকেই হবে। ইয়াদ চলে যায়। আরিশা ইয়াদের যাওয়ার পানে তাকিয়ে থাকে। লোকটা হুট করে এসে আরিশার কিশোরী মনে ঝড় তুলে চলে গেল। এ ঝড় কি আদতেও থামবে, নাকি থামাতে হলে ইয়াদ চৌধুরী নামক লোককে লাগবে? রোশান তখনকার জন্যে অর্ষাকে তাড়া করছে সারা রুম জুড়ে। বেচারি অর্ষা ভারী লেহেঙ্গা নিয়ে সেইভাবে দৌড়তেও পারছে না। কোনো মতে রোশানের ভয়ে লেহেঙ্গা উঁচু করে দৌড়চ্ছে, আর সব বন্ধুরা মিলে বসে বসে মজা নিচ্ছে। অর্ষার বাচ্চা, দাঁড়া বলছি। তোর জন্য আমার সবার সামনে মান সম্মান শেষ। ওই মেয়েটা আমাকে দেখে হাসছিল কি করে?
অর্ষা দাঁত কেলাতে কেলাতে বলল, ঠিক হয়েছে একেবারে। জানো, তুই আমার মজা নিচ্ছিলি না সকালে, মনে আছে? তোমার লেগেছে বুঝি জান্টুস ইলমাকে হাসতে দেখে। কথাটা বলেই খিলখিল করে হেসে দেয় অর্ষা। রুশান তো রেগে ফায়ার। তখনই রুমে ইরহাম প্রবেশ করে। ইরহামকে দেখে মুহিব, নাইম, ওষা দাঁড়িয়ে পড়ে। ইরহাম হাতের ইশারা করে সবাইকে বের হয়ে যেতে বলে। রুশান অর্ষার দিকে তাকিয়ে চলে যায়। অর্ষা ব্যালকনিতে গিয়ে দরজা চাপিয়ে দিয়েছে। অর্ষা সারা শব্দ না পেয়ে দরজা খুলে মাথাটা হালকা উঁচিয়ে দেখে রুশান আছে কিনা। রোশনকে না দেখে খুশি মনে বের হতে হতে বলে, যাক, এই যাত্রায় রুশাইনার হাত থেকে বেঁচে গেলাম। কিন্তু কাহিনী কি? ও তো এত সহজে যাওয়ার লোক না। ইরহাম অর্ষাকে টেনে দেওয়ালের সাথে চেপে ধরে। ইরহামের চোখগুলো অসম্ভব লাল মনে হচ্ছে, রেগে আছে ভীষণ। কিন্তু অর্ষা বুঝতে পারল না ইরহাম রেগে কেন আছে। ইরহাম দাঁত কিরমির করে বলে, তুমি বিয়েতে কেন রাজি হয়েছো? হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তোমার মতো মেয়ের সাথে এক মুহূর্ত থাকা সম্ভব না। অর্ষা চেঁচিয়ে বলল, বিয়ে? কিসের বিয়ে? আপনার মতো অশুভ লুচ্চা বেড়ার লগে আমি বিয়ে করতে চাই না, খালি আব্বু বলছে তাই। আর আমার সাথে না আপনার মতো লোকের এক সেকেন্ডও থাকা সম্ভব না। অর্ষা নিজেকে ইরহামের কাছ থেকে ছাড়াতে চায়। ইরহাম অর্ষাকে ছেড়ে দেয়। অর্ষা অবাক হয়, এত সহজে ছেড়ে দিল। ইরহাম নিজের রাগকে কন্ট্রোল করার চেষ্টা করে। ইরহাম অর্ষার কাছে এসে বলে, প্লিজ তুমি বিয়েটা করো না, না করে দাও। আমি অন্য কাউকে ভালোবাসি। অর্ষা অবাক হয়। সে তো ভাবতেও পারছে না এই লোকটা নাকি কাউকে ভালোবাসে। জীবনে কল্পনাও করেনি এই বদমেজাজি লোক কাউকে ভালোবাসবে। অর্ষা ভীষণ খুশি হয়। তাহলে হয়তো ইরহাম তাকে বিয়ে করবে না। এই ভেবে পরক্ষণেই মনে পড়ে ইরহাম তো তাকেই বিয়ে ভাঙতে বলছে। শুনুন, আমি কিভাবে ভাঙবো বিয়েটা বলুন? আপনি ভেঙে দিন না বিয়েটা, কারণ আমি না, আপনি কাউকে ভালোবাসেন। আমি যদি বিয়েটা ভাঙতে পারতাম তাহলে কি তোমাকে বলতাম? আর আমি আবার ইরহাম থেমে যায়। অর্ষা শেষের কথাটুকু ঠিকমতো শুনতে পারেনি। অর্ষা ধপ করে বিছানায় বসে বলে, স্যার সমস্যা নেই, এখন তো এঙ্গেজমেন্ট হচ্ছে। আপনি না হয় বিয়ের আগে ভালোবাসার মানুষকে নিয়ে পালিয়ে যান, তাহলেই তো সমস্যা নেই। আমাদের বিয়েটা একটু পরেই। অর্ষা, তুমি কি জানো না তোমার আব্বু সবাই বলেছে তুমি রাজি, তাহলে নাটক কেন করছো ভাই? অর্ষা কেঁপে ওঠে, স্তব্ধ হয়ে যায় অর্ষা। আজকে ওর বিয়ে তাহলে সকাল থেকে হওয়া সন্দেহটাই ঠিক। অর্ষা মনটা খারাপ হয়ে যায়, তবুও নিজেকে স্বাভাবিক রাখে। আসিফ আহমেদের ইরহামের কাছে ছোট হতে না দেওয়ার জন্য বলে, সরি, ভুলে গিয়েছিলাম। আর হ্যাঁ, আমি আপনাকে বিয়ে করতে রাজি। আমার এতে কোনো সমস্যা নেই। আপনার সমস্যা থাকলে আপনি বিয়ে ভাঙেন। ইরহাম রাগে দিক বিদিক হারিয়ে ফেলে। অর্ষার বাহু শক্ত করে চেপে ধরে। ইরহামকে আজকে যেমন অন্যরকম লাগছে অর্ষার, অসম্ভব রেগে থাকাটাও ভালো লাগছে অর্ষার কাছে। চোখগুলো লাল টকটকে মেয়েদের মতো, নাকও লাল হয়ে আছে রাগের কারণে। ঠিক আছে, বিয়ে করছো না, আমিও তোমাকে দেখে নিব মিস অর্ষা। দেখেন না, দেখেন কত সুন্দর করে সেজেছি। ভালো করে দেখেন, একটু পর আপনারই তো বউ হয়ে যাব, সারা জীবন দেখতে পারবেন, আর সাথে তো জ্বালানো ফ্রি। ইরহামের রাগের থেকে বিরক্তিকর লাগছে এই মেয়েকে। কথা বলছে রেগে, আর এই মেয়ে সেইগুলোকে হাওয়ায় উড়িয়ে দিচ্ছে, যেন তার কিছুই যায় আসে না, গায়ে কিছুই মাখে না। ইরহাম অর্ষাকে ছেড়ে দিয়ে দরজা খুলে হনহন করে বেরিয়ে যায়। অর্ষার এবার কান্না পায়। তার সবাই তাকে আজকেই বিয়ে দিয়ে দিচ্ছে, তার বাবাই তাকে আজকেই বিয়ে দিয়ে দিচ্ছে। তখনই রুমে আসিফ আহমেদ ঢোকেন। আসিফ আহমেদ মেয়ের পাশে এসে বসে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে। অর্ষা টলমলো চোখে তাকালো আসিফের দিকে। আসিফ আহমেদ হালকা হেসে মেয়েকে বুকে জড়িয়ে ধরে বলল, মা, আমি তোর খারাপ চাই না। ইরহামের সাথে খুব ভালো থাকবি তুই। আজকে একটা বিয়েটা হয়ে যাক মা, তুই না করিস না? আমি রাজি বাবা, আমার কোনো সমস্যা নেই এই বিয়েতে। তুই মন থেকে রাজি তো মা বিয়েটা করতে? অর্ষা বাবার বুক থেকে মাথা উঠিয়ে চোখ মুছে বলে, হ্যাঁ আব্বু, আমি রাজি। তোমার জামাইয়ের যে আমি কি অবস্থাটা করি সেটা শুধু দেখতে থাকো। এটা কেমন কথা অর্ষা?
কিছুক্ষণ পর ইরহাম তোমার স্বামী হবে। তাকে তুমি জব্দ করার কথা ভাবছো? মোটেও এইসব উল্টাপাল্টা জিনিস মাথায় আনবে না। উফ আব্বু, উনি একজন ঘাড় তেরা লোক, কথায় কথায় আমায় অপমান করে, তাকে আমি কিভাবে ছেড়ে দিব বলো? আসিফ আহমেদ কিছু বলেন না। আহিন আহমেদ ডাক দিতেই তিনি চলে যায়। অর্ষা এখন রুশানের রুমে আছে। কিছুক্ষণ আগেই তাকে এই রুমে পাঠানো হয়েছে। সবার প্রতি বেশ বিরক্ত হয় অর্ষা। নিজের রুম ছেড়ে কেন তাকে রুশানের রুমে থাকতে হবে? অর্ষার ভাবনার মাঝে রুশান, মুহিব, উষা, নাইম ভিতরে প্রবেশ করে। অর্ষার অথইয়ের কথা মনে মাথায় আসে। সবাইকে উদ্দেশ্য করে বলে, অথই কোথায় রে? ও আসলো না কেন? অথয়ের কথা শুনে বেশ বিরক্ত হয় সবাই। অথয়ের ব্যবহার বেশ কিছুদিন ধরে সবাই লক্ষ্য করছে। অদ্ভুত আচরণ করা ধরেছে কদিন যাবৎ। নাইম সকালে ফোন দিয়ে জিজ্ঞেস করলে বলে সে অসুস্থ, তাই আসবে না। কিন্তু নাইম অর্ষাদের বাড়ি আসার সময় দেখলো বোনের সাথে ঘুরে বেড়াতে। এতে নাইমের মেজাজটা বিগড়ে যায়, তবুও কিছু বলে না। নাইম বিরক্ত হয়ে বলে, চুপ কর তুই, ওই মাইয়ার কথা বলবি না। সকালে ফোন দিয়ে বললাম যাবি না, বলে অসুস্থ। পরে দেখি বোনের সাথে ঘুরে বেড়াচ্ছে। তরে বলছিলাম না মাইয়ের সুবিধা না, তাও ফ্রেন্ডশিপ করলি। উফ নাইম, থামবি তুই? তুই হয়তো কোনো প্রবলেমে হয়েছে তোর, তাই আসেনি। উষার এবার মেজাজ কিছুটা খারাপ হয়ে যায়। সে রাগী কণ্ঠে বলে, অর্ষা, নিজের বিয়েতে ফোকাস দে। ওকে আমরা কেউ পছন্দ করি না, তুই বেশ ভালো করেই তো জানিস। সত্যি বলতে আমি অনেক খুশি হয়েছি ও আসেনি বলে। অর্ষা তর্কে জড়ায় না আর। অথয়ের সাথে তাদের ফ্রেন্ডশিপ মাত্র 6 মাসের, আর বাকি সবাই ছোটবেলা থেকেই লঘু। মহিব, নাইম, রুশান সব সময় আগলে রেখেছে অর্ষা, ঈশাকে। অর্ষা মহিব, নাইমকে রুশানের মতোই নিজের ভাইয়ের মতো ভালোবাসবে। রুশান আর মহিবকে ভাইয়ের নজরে দেখলেও গত 4 বছর ধরে নাইমকে ভালোবাসে, কিন্তু ফ্রেন্ডশিপ নষ্ট হওয়ার ভয়ে কখনো বলে উঠতে পারেনি। কিছুক্ষণের ভিতরেই ডাক পড়লো অর্ষাকে নিয়ে যাওয়ার। রুশান অর্ষাকে নিয়ে যেতে লাগলো, সাথে আরিশা, উষা, নাইম, মুহিব তো আছেই। দুজনকে ফুলের পর্দার দুপাশে বসানো হলো। অর্ষার এখন কেন জানি লজ্জা লাগছে ভীষণ। সেও কিছুক্ষণের মধ্যে ইরহাম নামক মানুষটার ব্যক্তিগত সম্পদ হয়ে যাবে। অর্ষা ভবিষ্যতের কথা ভেবে দীর্ঘশ্বাস ফেলল। এই বিয়ে আদেও টিকবে কিনা সন্দেহ। তার উপর ইরহাম অন্য কাউকে ভালোবাসে। অর্ষা মাথা নিচু করে আছে। কাজী বিয়ে পড়াতে শুরু করে। কবুল বলার সময় গলা ধরে আসছিল তার। কিছুক্ষণ সময় নিয়ে বলে ফেলে। ইরহাম তাড়াতাড়ি বলে দেয়। সবাই তো ও হো বলে ওঠে, কিন্তু অর্ষা তো জানে ইরহাম বিরক্ত হয়ে দ্রুত কবুল বলেছে। সেও আজকে থেকে কারো বউ ভাবতেই কেমন কেমন লাগছে অর্ষার। তার সামনে বসে থাকা সুদর্শন পুরুষটা তার বর, একান্তই তার ব্যক্তিগত সম্পদ। ইরহাম অর্ষাকে পাশাপাশি বসানো হয়। বিয়ের রীতি অনুযায়ী কারুকার্য করা আয়নায় তাদের দুজনের মুখ দেখতে হবে। অর্ষার লম্বা ঘোমটার ভেতরে ইরহামকে ঢুকিয়ে দেয় উষা আর আরিশা মিলে। ইরহাম প্রচণ্ড বিরক্ত হয়। সবাই ইরহামের উদ্দেশ্য করে বলে, ভাইয়া আয়নার দিকে তাকান। আর কি দেখছেন আপনি আয়নায়, তাই বলুন। ইরহাম আয়নার দিকে তাকিয়ে অর্ষা তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। বিরক্ত হয় ইরহাম। আয়নার মুখ দেখে এখন কি বলবে? সে তো দেখতে পাচ্ছে এক আটা ময়দা মাখা রমণীকে, যাকে চেনাটাও কষ্টসাধ্য। তাও বাবার সামনে রক্ষার জন্য হেসে বলল, আমি আমার ভবিষ্যৎকে দেখতে পাচ্ছি আয়নায়, যা আমার জন্য অপেক্ষা করছে। সবাই ও হো বলে চেঁচিয়ে ওঠে। রুশান বলে ওঠে, তা স্যার, আই মিন ইরহাম ভাইয়া, আপনি আয়নায় নিজের কেমন ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন? কথাটা বলেই রুশান সহ সবাই হাসিতে ফেটে পড়ে। ইরহাম পড়ে যায় অস্বস্তিতে। অর্ষা বুঝতে পারে, তাই সবাইকে ধমক দিয়ে বলে, চুপ করবি তোরা, আমার সুন্দর বুইরা বরটাকে আর পচানি দিস না।
ইরহাম রেগে যায় ভীষণ। পেছন থেকে অর্ষার কোমর চেপে ধরে অনেক জোরে। অর্ষাও কম কিসে, বাম হাত দিয়ে বাম খামচিয়ে ধরে সবার আড়ালে। ইরহাম ব্যথা পায়। অর্ষার নখগুলো অনেকটাই বড় বড়, তাই ইরহামের ব্যথা লাগছে। অর্ষারও বেশ ব্যথা করছে, কিন্তু কেউই নাছোড়বান্দা, কিন্তু কেউই ছাড়ছেও না, নটু শব্দও করছে না। আরশা, তুই আয়নাতে কি দেখতে পাচ্ছিস? মহিবের কথায় অর্ষা হাসে। তারপর আয়নার ভেতর দিয়ে ইরহামের চাঁদ চোখা চোখের দিকে তাকিয়ে বলে, আমি ওই চোখে আমার সর্বনাশ দেখতে পাচ্ছি। সবাই অনেক সময় ধরে মজা নেয় ইরহাম অর্ষার। অর্ষাও কম না কোনো অংশে, সেও সবার সাথে কথার ছলে জিতে যায়। ইয়াদ এত সময় তার আম্মুর অর্ডার করা রিং আনতে গিয়েছিল, তাই বিয়ে বা বউ কাউকেই দেখার সৌভাগ্য হয়নি। রিংটা মায়ের কাছে দিয়েই ছাদে চলে আসে ইয়াদ। সামনে তাকিয়ে ইয়াদ স্তব্ধ হয়ে যায়, চোখে পানি চলে আসে। নিজেকে বড্ড অসহায় লাগছে তার। নিজের ভালোবাসার মানুষকে তারই ভাইয়ের সাথে দেখতে হচ্ছে। ইয়াদ এলোমেলো পায়ে বেরিয়ে যায় অর্ষাদের বাড়ি থেকে। ফুলের সজ্জিত রুমে বসে আছে অর্ষা। রুমের সাদা লাল গোলাপের সমাহার। বিছানায় বসে আছে। আজকে নাকি ইরহাম তার সাথে থাকবে। কথাটি শোনা মাত্রই অর্ষা মনে মনে কিছু একটা প্ল্যান করে ফেলেছে। বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে যায় অর্ষা। উঠে দাঁড়িয়ে কাবার্ড থেকে প্লাজো আর টি শার্ট নিয়ে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে এসে দেখে ইরহাম এখনো আসেনি। অর্ষা চকলেট এনে বসে বসে খেতে লাগে। ইরহাম 12টার দিকে রুমে প্রবেশ করে। কোনো দিকে না তাকিয়ে ফ্রেশ হতে চলে যায়। ওয়াশরুমে আসতেই মনে পড়ে তার তো এখানে কোনো জামা নেই, তাই অগত্যা তাকে খালি গায়ে বের হতে হয়। অর্ষা আপন মনে বসে সেলফি তুলছিল। ইরহাম বিরক্ত হয় অর্ষার কাছে এসে ফোনটা কেড়ে নিয়ে বলে, আমার টি শার্ট লাগবে, এনে দাও। অর্ষা ইরহামের দিকে তাকাতেই চোখ ঢেকে চেঁচিয়ে ওঠে। ইরহাম হকচকিয়ে যায় অর্ষার এমন আকস্মিক কাজে। সে দ্রুত অর্ষার মুখ চেপে ধরে। ইডিয়েট কোথাকার, এইভাবে কেউ চেঁচামেচি করে? চেঁচালে কেন তুমি হঠাৎ? অর্ষা করে যাচ্ছে। ইরহামের বোধগম্য হতেই ছেড়ে দেয় অর্ষার মুখ। অর্ষা জোরে জোরে কিছুক্ষণ শ্বাস নিয়ে বলে, অসভ্য নির্লজ্জ লোক কোথাকার, মেয়ে মানুষের সামনে খালি গায়ে আসে। অর্ষার কথায় ইরহামের বিরক্তির সীমা পেরিয়ে যায়। মুড এমনিতেও ভালো না। পুরুষ মানুষের লজ্জা এমনিতেও কম থাকে, আর লজ্জা নারীর ভূষণ, পুরুষের নয়। অর্ষা ইরহামের কথা শুনে ভেঙচি কেটে রুশানের রুমের দিকে পা বাড়ায়। রুশান আর ইরহাম দুজনেই প্রায় একই লম্বা। ইরহাম একটু বেশি হতে পারে রুশানের থেকে। আরে আরে নতুন বউ যে, তা বাসর ফেলে আমার রুমে কি আপনার, নাকি বর লাথি মেরে বের করে দিয়েছে? কি বললি তুই? দাঁড়া শয়তান পোলা, তোর একদিন কি আমার একদিন। রোশানের রুমে রোশান, মুহিব 3 জন থাকবে, আর উষা আরিশার সঙ্গে। রোশানের রুমে আসতেই রোশান অর্ষাকে উদ্দেশ্য করে কথাগুলো বলে। অর্ষা বালিশ তুলে দিল কয়েকটা, রোশানও দিল। এরপর আর কি, মারামারি শুরু। মুহিব নাইম 2 ভাই বোনের মারামারিতে কাবাব মেয়ে হাড্ডি হয়ে গিয়েছে ওরা হা করে দেখছে। ক্লান্ত হয়ে দুজনেই ধপাস করে বসে পড়ে। কিছুক্ষণ বাদেই অর্ষার মনে পড়ে সে এই রুমে কি করতে এসেছিল। দ্রুত উঠে কাবার্ড থেকে ট্রাউজার টি শার্ট নিয়ে ছুট লাগালো। 3 জন বসে হা করে সব দেখলো। বোঝার পরে 3 জনই হাসলো বেশ। অন্ধকার রুমে নিজেকে বন্দি করে রেখেছে ইয়াদ। অর্ষার প্রতিটি ছবি ছিঁড়ে ফেলছে ইয়াদ। নিজের প্রতি রাগ লাগছে কেন সে আগে মামনি বাবাকে বলেনি অর্ষার কথা। তাহলে আজকে তার দা ভাইয়ের জায়গায় সে থাকতো। আমি তোমায় ভীষণ ভালোবাসি অর্ষা, জানি এখন তোমায় ভালোবাসাটা জায়েজ না, তুমি অন্য কারোর বউ। কি করব বলো, মনকে এখনো বোঝাতে পারছি না তুমি অন্য কারোর। ইয়াদ অর্ষার একটা ছবি দেখে সবগুলোতে আগুন ধরিয়ে দিল। গত 3টা বছর ধরে যাকে ভালোবেসেছে সেই আজ অন্য কারো। ভালোবাসার মানুষকে নিজের চোখের সামনে অন্য কারো হয়ে যাওয়া দেখাটা এত কষ্টের কেন?
সে তো কম ভালোবাসেনি অর্ষাকে, তাহলে আল্লাহ কেন তার ভাগ্যে অর্ষাকে রাখলো না? ইয়াদের পর মুহূর্তেই মনে পড়লো আল্লাহ যা করেন ভালোর জন্যেই করেন। কষ্ট হচ্ছে ভীষণ, এমন অনুভূতি যেন কারো না হয়। ইয়াদ বাচ্চাদের মতো কাঁদছে, আফসোস করছে কেন সে অর্ষাকে মনের কথাটা জানালো না। অর্ষা দরজা খুলে উকি দিয়ে দেখার চেষ্টা করলো ইরহাম কোথায়, খুঁজে পেল না। দরজা খুলে আরেকটু দেখতে যাবে তখনই ইরহাম টেনে সামনে নিয়ে আসে তাকে। অর্ষা অপরাধীর ন্যায় মাথা নিচু করে থাকে। তোমাকে আমি কখন টি শার্ট আনতে পাঠিয়েছিলাম? হ্যাঁ, আধা ঘন্টা যাবত আমি এভাবে দাঁড়িয়ে আছি। তোমার কি কমন সেন্সের অভাব, ইডিয়েট গার্ল? ইরহাম রাগে ফুঁসতে ফুঁসতে কথাগুলো বলে। অর্ষার মেজাজ বিগড়ে যায়, কিন্তু নিজেই অপরাধ করেছে তাই রাগটাকে কন্ট্রোল করলো। তারপর বলল, সরি, আমি আসলে রুশানের সাথে। অর্ষার কথা শেষ হওয়ার আগেই ইরহাম অর্ষার হাত থেকে টি শার্ট ট্রাউজার নিয়ে চলে যায়। অর্ষা রাগে ফুঁসতে থাকে, বিড়বিড় করে বলে, নিজেকে কি মনে করে এই লোকটা? অসভ্য বদমাশ লোক কোথাকার। হতেই পারে একটু লেট, তাই বলে এই ধরনের কথা বলবে? আমার কমন সেন্স নাই নাকি আপনার নেই? অসভ্য স্যার একটা। ইরহাম গোসল সেরে বের হয়। পরনে রোশানের কালো রঙা টি শার্ট আর ট্রাউজার। দেখতে ভীষণ স্নিগ্ধ লাগছে ইরহামকে। চুল থেকে পানি পড়ছে টপ টপ করে, চোখে চশমা নেই, দেখতে বেশ লাগছে। অর্ষা ড্যাব ড্যাব করে কিছুক্ষণ চেয়ে রয়, অতঃপর নিজেকেই গালি দেয় এভাবে তাকানোর জন্য। অর্ষা, কন্ট্রোল ইউরসেলফ। এই অসভ্য পুরুষ মানুষের উপর ক্রাশ খাওয়া মোটেও যাবে না। তার উপর অন্য কাউকে ভালোবাসে সে। অর্ষা মনে মনে নিজেকে কথাগুলো বলে ধমকায়। ইরহাম চুল মুছে অর্ষার দিকে তাকায়। অর্ষা দেওয়ালের দিকে তাকে এক মনে কিছু একটা ভাবছে। ইরহাম পাত্তা না দিয়ে চশমা চোখে দিয়ে বিছানার উপর বসে। ফোন বের করে ফোন ঘাঁটতে শুরু করে। অর্ষা এক মনে ভাবছিল সকাল থেকে ঘটে যাওয়া কাহিনীগুলো। অর্ষার ঘুম এসেছে অনেক, তাই লাইট অফ করে এসে শুয়ে পড়ে। ইরহাম এক নজর তাকিয়ে নিজের কাজে মন দেয়। অর্ষার একটা ছেলের সাথে থাকতে একটু অস্বস্তি হলেও কিচ্ছু করার নেই। ইরহাম তার স্বামী, এখন থেকে থাকতেই হবে। সকালে আয়রা এসে ইয়াদের ঘরে দরজায় নক করে। আয়রা বুঝতে পারছে না ইয়াদ কেন কালকে কাউকে না জানিয়ে চলে এসেছিল। এতে অবশ্য বেশ বিরক্তই হয়েছে সে। রাতে কয়েকবার নক করলেও দরজা খোলেনি ইয়াদ। আয়রা ভেবেছিল ইয়াদ হয়তো ঘুমিয়ে পড়েছিল। ইয়াদ এলোমেলো অবস্থায় গিয়ে দরজা খোলে। ছেলের অবস্থা দেখে আয়রার বুক ধক করে ওঠে। ইয়াদকে আগে কখনো এমন অবস্থায় দেখেনি সে। ইরহাম যতটা না গম্ভীর, ইয়াদ ততটাই হাসি খুশি। সবাইকে মাতিয়ে রাখতে পছন্দ করে। আয়রা ভিতরে ঢুকলো দ্রুত। ইয়াদ বিছানায় বসে আছে। আয়রা ইয়াদের কাছে গিয়ে বলে, কি হয়েছে ইয়াদ, তোকে এমন কেন দেখাচ্ছে বাবা? ইয়াদ মায়ের কথায় চোখ তুলে তাকায়। আয়রা থমকে যায়। ইয়াদের চোখগুলো লাল হয়ে ফুলে আছে। আয়রা ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, আমি না তোর বেস্ট ফ্রেন্ড? বল বাবা, কি হয়েছে? তুই কেঁদেছিস কেন? ইয়াদ মাকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কেঁদে ওঠে। আয়রা বুঝতে পারে না তার ছেলেটার হলো কি। মাথায় হাত বুলিয়ে দিয়ে নরম কণ্ঠে বলল, বাবা বল, কি হয়েছে? মাকে না বললে বুঝবে কি করে? মামনি, আই লাভ অর্ষা। আয়রার মাথায় আকাশ ভেঙে পড়ে, স্তব্ধ হয়ে যায়। তার মানে ইয়াদ তাকে অর্ষার কথাই বলেছিল। ইয়াদ আয়রাকে নিজের বেস্ট ফ্রেন্ড মনে করে, তাই সব কথাই বলে। ইয়াদ রাজশাহী ভার্সিটিতে পড়ে, যার কারণে তার সেখানেই থাকতে হয়। মাঝখানে একবার এসে আয়রাকে ইয়াদ বলে, আমি একজনকে ভালোবাসি। আয়রা ভীষণ খুশি হয়েছিল শুনে। সে তার ছেলে মেয়েকে কখনোই এসবে মানা করেনি। সবারই কাউকে পছন্দ করার অধিকার আছে। সে নিজেও ইসফাক চৌধুরীর সাথে প্রেম করে পরিবারকে রাজি করিয়ে বিয়ে করেছেন। বাবাই বাবাই তাকা আমার দিকে। মামনি জানতো না অর্ষাই সেই মেয়ে। তুই আমায় কেন বললি না ইয়াদ? মামনি, আমার বুকে ভীষণ ব্যথা করছে, রক্তক্ষরণ হচ্ছে মামনি। আমি সহ্য করতে পারছি না মামনি। আয়রার চোখে পানি চলে আসে।
তার হাসি খুশি ছেলেটার এই অবস্থা মেনে নিতে পারছে না সে। যদি জানতো এটাই ইয়াদের ভালোবাসার মানুষ, তাহলে আয়রা কখনোই ইরহামের সাথে বিয়ে দিত না। আল্লাহ হয়তো এটাই চেয়েছিলেন। বাবাই শোন, আল্লাহ আমাদের ভালোর জন্যই সব করেন। দেখো, হয়তো আল্লাহ অর্ষার সাথে ইরহামের জুটি বেঁধে রেখেছিল, তাই অর্ষা ইরহামের হয়েছে। আল্লাহ উত্তর পরিকল্পনাকারী, উনি অবশ্যই তোমার জন্য সামনে ভালো কিছু রেখেছেন। ইয়াদ মন দিয়ে কথাগুলো শুনল, মেনে নেওয়ার চেষ্টা করলো। আয়রা ছেলের মুখ থেকে বুঝে যান, ইয়াদের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, বাবাই ভালোবাসলেই যে তাকে পেতে হবে তার কোনো কথা নেই। তুমি না হয় দূর থেকে ভালোবাসো, কিন্তু হ্যাঁ, কখনো ইরহাম অর্ষা আলাদা করার কথা ভাববে না। আমি জানি আমার ছেলে কেমন, তবু মানুষের মন তো, কখন কি মনে চায় বলা যায় না। উফ, আমি কখনোই ওদের ক্ষতি করার কথা মাথায়ও আনবো না আম্মু। আমি ভালোবাসি দুজনকেই, দুজনেই আমার প্রিয় ভীষণ। আয়রা ছেলের কপালে চুমু দিলেন। ইয়াদ মাকে বসিয়ে কোলে মাথা রেখে বলল, মামনি, একবারে তো ভোলা সম্ভব নয়, তবে আমি অর্ষাকে ভোলার চেষ্টা করব। অর্ষা না হয় আমার অপ্রাপ্তির খাতার থাকুক। আয়রা চলে গেল। ইয়াদের চোখ থেকে টুপটাপ পানি পড়ে যাচ্ছে। এমন অসহ্য অনুভূতি যেন কারো না হয়। ইয়াদ বিছানায় ধপাস করে শুয়ে পড়ে। চোখ বন্ধ করতেই ইরহাম আর অর্ষার হাসি মুখ ভেসে ওঠে চোখের সামনে, যা মনে করতেই অসহ্য রকম যন্ত্রণা হয় ইয়াদের। ইয়াদ সারা রাত ঘুমোতে পারেনি। পুরুষ মানুষ নাকি সহজে কাঁদে না, আর যার জন্য কাঁদে সে সত্যিই প্রচুর ভাগ্যবান। ইয়াদ হয়তো সত্যি ভালোবেসেছিল অর্ষাকে।